এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝতে পারেন পৃথিবীটা কত কঠিন আর আপনজনেরা কতটা নিষ্ঠুর। 2 দিন ধরে আকাশের পেটে শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই পড়েনি। বাবা মরেছে প্রায় 1 মাসের মতন হয়েছে। মুখে মুখে সবাই আপন, কিন্তু একটু সাহায্যের সময় ওরাই অনেক বেশি পর হয়েছে। ওর বাবা যেদিন মরেছিল সেদিন সকল আত্মীয়রা এসে বলেছিল, বাবা নেই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরাই তোকে দেখে রাখবো। কয়েকদিন হয়ে গেছে, কেউ ওর একটু খোঁজও নিচ্ছে না। বয়সটা মাত্র 16। নিষ্ঠুর এই দুনিয়ার কোনো নিয়ম কানুন এখনো জানা হয়নি ওর। ঘরের এক কোনায় বসে মাথা নিচু করে চোখের পানি ফেলেছে ও। আকাশ, বাড়িতে আছিস? বাড়ির বাইরে এসে একজন আকাশকে ডেকে ওঠে। লোকটার নাম লিটন, প্রতিবেশী বড় ভাই। উনি বাড়ির ভেতর থেকে আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে উপরে উঠে দরজাতে ধাক্কা দিতে ওটা খুলে যায়। রুমের ভেতরটা অনেকটাই অন্ধকার। আকাশ জানলা দরজা বন্ধ করে রুমের ভেতর বসে আছে। লিটন রুমের এক কোনায় আকাশকে চুপচাপভাবে বসে থাকতে দেখে অনেকটা ভয় পেয়েছে। অনেকটা কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আকাশ ভাই আমার, তুই ঠিক আছিস তো? আকাশ মাথা তুলে লিটনের দিকে তাকায়। আকাশের চেহারাটার দিকে ওর চোখ পড়তেই লিটনের ভেতরটা কেমন আতঙ্কে ওঠে। চোখ মুখের কি অবস্থা করেছে ওর। হঠাৎ আকাশ বলে ওঠে, ভাইয়া, কিছু খেতে দিবে আমায়? খুব ক্ষুধা লেগেছে আমার। জানো, 2 দিন ধরে আমি পানি ছাড়া আর কিছু খাইনি। আকাশের এমন কথা শুনে লিটনের অনেকটা খারাপ লাগে। আকাশকেও ছোটবেলা থেকেই চেনে, যে ছেলে নিজের খাবার সবার সাথে শেয়ার করে খেত, আজ কিনা সে এভাবে খেতে চাইছে, এটা ভাবতেই লিটনের চোখ ভরে এলো। ও সেখানে আর দাঁড়ালো না, ছুটে চলে গেল দোকানের দিকে। কিছু সময় কিছু খাবার হাতে আকাশের কাছে আসলো। ওগুলো আকাশকে দিতেই ও অনেকটা তাড়াহুড়ো করে খাবারগুলো খেতে থাকে, যেন কতদিন ধরে কিছুই খায়নি ও। আহ বেচারা, এই আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। এগুলো সব তোর জন্য। কিন্তু কে শোনে কার কথা? গ্রামের লোকেরা কথায় কথায় একটা কথাই বলে, সব মহাজন শুনে কিন্তু পেট মহাজন শুনে না। খাওয়া শেষ হলে আকাশ একটু শান্ত হয়। আকাশকে শান্ত দেখে লিটন বলে, তোর চাচা চাচি ওরা কোথায়? শুনেছিলাম ওরা না কি বলেছিল ওরা এখানে তোর সাথে থাকবে। আকাশ লিটন ভাইয়ার দিকে তাকিয়ে বলে, বলছিল তো থাকবে, আমার খেয়াল রাখবে। তার জন্য এই বাড়িটা আগে ওদের নামে লিখে দিতে হবে। কথাটা বলার সময় আকাশের চোখ দুটো আবার ভরে এলো। সত্যি বলতে সময় মানুষকে মানুষ চিনিয়ে দেয়। বিপদে পড়লে তাদের আসল রূপ দেখা যায়। ছি, মানুষ এতটা নীচ হতে পারে কি করে? এমন পরিস্থিতিতে নিজের স্বার্থের কথা ভাবছে ওরা। ভাবতেই ঘৃণা হচ্ছে। আকাশ মাথা নিচু করে চোখের পানি ফেলছে। বাবার স্মৃতি বলতে এই ছোট বাড়িটাই আছে ওর কাছে। জন্মের 2 বছর পরেই মাকে হারিয়েছে। মা যে কেমন হয় সেটা বোঝার অভিজ্ঞতা কখনোই হয়নি ওর। বাবা পেশায় একজন অটো চালক ছিল, সেটাও ভাড়ার। অনেকটা বলা যায় দিন আসে দিনে খায়। আকাশের তখন স্কুলে ক্লাস চলছিল, তার মাঝে সেখানে ওর চাচা কবিরুল তালুকদার চলে আসে আর ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসে। কিন্তু আজ ওদের বাড়ির পরিবেশটা একটু অন্যরকম ছিল। বাড়ির সামনে অনেক লোকজন দাঁড়ানো, ভেতর থেকে কান্নার আওয়াজ, যেটার মানে আকাশ তখন বুঝতে না পারলেও এটা বুঝতে পারছিল যে ওর হার্টবিটটা বেড়ে চলেছে। বারান্দাতে একজনকে সোজাভাবে শুয়ে রাখা হয়েছে। আকাশ সেখানে আসতেই ওর চাচি তবুরা বেগম ওর কাছে এসে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। একজন গিয়ে শুয়ে থাকা লোকটার মুখের উপর থাকা কাপড়টা একটু উঁচু করে। লোকটার চেহারা দেখতে আকাশের চোখ বড় বড় হয়ে যায়। এখন তাহলে কি করবে? এই দুনিয়াতে বাপ মা ছাড়া যে বেঁচে থাকাটা অনেক কঠিন। তাছাড়া তুই এখনো ছোট, দুনিয়ার কোন নিয়ম নীতি এখনো জানিস না। এইখানে টিকে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হয়। দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করতে হয়। এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। আকাশ মাথা তুলে লিটন ভাইয়ার দিকে তাকায়। ও জানে না ওর এখন কি করা উচিত। দূর মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে আসছে। লিটন আকাশের দিকে তাকিয়ে বলে, এখন উঠে পড়, এতটুকুতেই হার মানিস না। এটা জীবন যুদ্ধ, এখানে দুঃখের পরে সুখ আসে। তাই ভবিষ্যতের কথা ভাব, নিজেকে শক্ত কর। আর একটা কথা সবসময় মনে রাখবি, তুই ছেলে, আর ছেলেরা কখনো কাঁদে না। লিটন আকাশের চোখের পানি মুছিয়ে দিয়ে এই কথাটা বলে। 1 সপ্তাহ হয়ে গেছে আকাশ ডিপ্রেশন থেকে কিছুটা হলেও বেরিয়ে এসেছে। কয়েকদিন লিটন ভাইয়া ওর অনেক খেয়াল রেখেছে। উনি পেশায় একজন রাজমিস্ত্রি।
দিন চুক্তিতে কাজ করে, কিন্তু আকাশের খেয়াল রাখার জন্য উনি কাজেও যেতে পারছে না। যেখানে নিজের আপনজনেরা ওর খেয়াল রাখছে না, সেখানে লিটন ভাইয়ার মতো প্রতিবেশী ওর এত খেয়াল রাখছে। ভাবতে আকাশের খারাপ লাগে। অনেকটা রাগ জমে আছে চাচা চাচির উপর। লিটন ভাইয়া, লিটন একটা গাছের নিচে বসেও রাজমিস্ত্রির যন্ত্রপাতিগুলো পরিষ্কার করছিল। তখন আকাশ ওনার কাছে আসে। কিছু বলবি? আমাকে একটা ছোটোমাটো কাজ জোগাড় করে দাও না। আকাশের মুখে এমন কথা শুনে লিটন একটু অবাক হয়, চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, তুই কাজ করবি? এভাবে আর কতদিন তোমার ঘাড়ে বোঝা হয়ে থাকবে বলো? যেখানে আপনজনেরা আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেখানে তুমি আমার আপন কেউ না হয়েও আমাকে এতটা কাছে টেনে নিয়েছো। এর জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। তুমি আমার অনেক কিছু করেছো। প্লিজ ভাইয়া, লাস্টবারের মতো একটু সাহায্য করো, আমাকে একটা কাজ জোগাড় করে দাও প্লিজ। লিটন আকাশের দিকে তাকিয়ে আছে। আজ যেন ও এক নতুন আকাশকে দেখছে, একদম অপরিচিত। কয়েকদিন আগেও যে ছেলেটার মুখে দিয়ে কোনো কথাই তেমন বের হতো না, আজ সে কিনা একসাথে এত কিছু বলে গেল। পরের দিন লিটন কাজে যাওয়ার সময় আকাশকেও সাথে নিয়ে নিল। গতকাল লিটন প্রথমে কাজ করতে মানা করলেও আকাশের আকুতি মিনতির কাছে ও হার মানে। তবে লিটন একটা শর্ত জুড়ে দেয়, ওকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। যারা লেখাপড়া জানে না একমাত্র তারাই এটার মর্ম বুঝে। আকাশী কাজে নতুন, তাই ওর বেতন ঠিক হয় দিন 300 টাকা করে, যেটা এখন আকাশের জন্য 3000-এর সমান। এভাবে সময় কাটতে থাকে। আকাশ প্রতিদিন লিটনের সাথে কাজে যায়। আস্তে আস্তে লিটন আকাশকে ওর মিস্ত্রির কাজটা একটু একটু শিখাতে থাকে। কথাই আছে, সময় আর স্রোত কারোর জন্যই অপেক্ষা করে না। সেদিনের সে কান্না করা ছেলেটা আর অনেক শক্ত হয়ে গেছে। ওদিনের পর থেকে কখনো ওর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়েনি। আকাশ একদিন কাজ শেষে বাড়ি ফিরে দেখে ওর বাড়ির সকল জিনিসপত্র বাইরে ছড়ানো ছিটানো, যেটা দেখে আকাশ অনেকটা অবাক হয়। আকাশকে আসতে দেখে ওর চাচি তবুরা বেগম ওর কাছে এসে বলে, শুনলাম তুই কাজ শুরু করেছিস, দেখে ভালোই লাগলো। ছেলে খুব বড় হয়ে গেছে। তুই সবাইকে বলছিস আমরা খারাপ, জোর করে তোর কাছ থেকে এই বাড়িটা কেড়ে নিতে চাইছি। আকাশ ওর চাচির দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে, এরাই নাকি আমার আপনজন। একবারে জিজ্ঞেস করলো না আমি কেমন আছি, কেমন করে আছি, কি খাচ্ছি। কি এখন চুপ করে আছিস কেন? শুনেছি মুখে তোর বুলি ফুটেছে, তাহলে চুপ করে আছিস কেন বল? ভুল কি বলেছি আমি চাচি? তুমি তো বলেছিলে বাড়িটা তোমার নামে লিখে দিতে, না হলে আমাকে একা রেখে তোমরা চলে যাবে। এখানে মিথ্যা কিছু তো দেখছি না আমি। আকাশের কথা বলা শেষ হতেই তবুরা বেগম কষিয়ে আকাশের গালে একটা চড় মেরে দেয়। রেগে লাল হয়ে বলে, যত বড় মুখ নয় তত বড় কথা। মুখের উপর মিথ্যা বলতে শিখে গেছিস, বেয়াদব ছেলে কোথাকার। আকাশ গালে হাত দিয়ে দূরে দাঁড়িয়ে থাকা ওর চাচার দিকে তাকিয়ে আছে। সন্ধে হয়ে এসেছে। কিছু সময় আগেই মাগরিবের আজান দিল। আকাশ বারান্দায় এক কোণে বসে মন খারাপ করে দূর আকাশে জলঝল করতে থাকা তারাগুলোর ভিড়ে ওর বাবা মাকে খোঁজার চেষ্টা করছে। তখন লিটন ভাইয়া ওর দিকে আসতে আসতে বলতে থাকে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক কুকুর তো ঘেউ ঘেউ করবেই, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আর ওদের মতো চিৎকার করতে পারি না, তাই আমাদের উচিত চুপ থাকা। ইংরেজিতে কি যেন বলে। এটা বলতেই লিটন আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। ওনাকে হাসতে দেখে আকাশও হেসে দেয়। আজ কত বছর হয়ে গেছে আকাশ সেই হাসিটা দেখে না। কলেজটা কোনোভাবে শেষ করে সেখান থেকেও শহরে চলে আসে, জীবনটাকে আবার নতুন করে শুরু করার জন্য। কিছু মানুষের জন্মই হয় অন্যের জীবন নষ্ট করার জন্য, তবুও তাদের ভুলে থাকা যায় না, অভিশাপ দেওয়া যায় না কোনো এক ভিন্ন রকম মায়ার কারণে। লোকে ঠিকই বলে পুরুষের অর্ধেক কষ্ট দেয় টাকা, আর বাকি অর্ধেক কষ্ট নারীরাই দেয়। কখনো বদলে যেও না। তুমিও কখনো বদলিও না। ছেলেরা কখনো বদলায় না, মেয়েরাই বদলায়। হঠাৎ আকাশের কাঁধে একটা ছেলে এসে হাত রাখে। ছেলেটা বাসের কন্ট্রাক্টর। আকাশ বাসের মধ্যে ঘুমিয়ে গিয়েছিল। ছেলেটার দিকে তাকাতেই ও বলে ওঠে, মামা উঠেন, আপনার স্টপে চলে এসেছি। চোখে মোটা ফ্রেমের চশমা, গায়ে সাধারণ কাপড় জড়ানো। আকাশ বসা থেকে উঠে দাঁড়ালো। উপরের তাক থেকে নিজের ব্যাগটা পেরে বাস থেকে বাইরে হলো। আজ 7 বছর পর নিজের এলাকায় ফিরল। সময়ের সাথে সাথে এলাকাটা অনেক আগেই অনেক উন্নত হয়েছে। চারদিকটা কেমন বড় বড় বিল্ডিং, দোকানপাট দিয়ে ভর্তি হয়ে গেছে। এই সকল অপরিচিতের মধ্যে একটা পরিচিত মুখ আকাশের চোখে বেঁধে গেল। লিটন ভাইয়া কিছুটা দূরে একটা বেঞ্চে বসে হাত উঁচু করে হেসে ওর দিকেই তাকিয়ে আছে। এত বছরে আকাশ ওনার সাথে তেমন কোনো যোগাযোগ রাখেনি, তবে লিটন ভাইয়া
প্রায় আকাশের খবর নিত, কিন্তু হঠাৎ উনি আকাশের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। কয়েক মাস আগে উনি আকাশকে কল করে আর বলে ওকে এখানে ফিরতে হবে। ওর চাচা চাচি ওর বাড়ি দখলের চেষ্টা করছে, সেজন্যই আকাশের এখানে আসা। আকাশ লিটন ভাইয়ের দিকে তাকিয়ে আছে, তখন দেখে উনি পাশে রাখা একটা হাঁটার লাঠি তুলে সেটাতে ভর করে দাঁড়ায়, যেটা দেখে আকাশ অনেকটা অবাক হয়। আর উনার পায়ের দিকে তাকায়, দেখে লিটন ভাইয়ের একটা পা নেই। লিটন ভাইয়া লাঠিতে ভর দিয়ে দিয়ে আকাশের কাছে আসে। অবশেষে ফিরেছিস? কেমন আছিস তুই? অনেক পাতলা হয়ে গেছিস তো। ঠিক মতো খাওয়া দাওয়া করিস না নাকি? আকাশ ওনার দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, তোমার এমন অবস্থা কেন? কি করে হলো এটা? লিটন ভাইয়া মুচকি হেসে নিজের পায়ের দিকে তাকিয়ে বলে, জীবন এতটাও সহজ না বুঝলি। এসব কথা পরে হবে, তুই আগে বাড়িতে চল। ওরা একটা অটোতে করে বাড়িতে চলে আসে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, সূর্যটা পশ্চিম আকাশের কোলে অনেকটা হেলে পড়েছে। আকাশ ওদের বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। বাড়িটা কেমন বাগান বাড়ি হয়ে গেছে, লোকজন না থাকলে যেমনটা হয়। আকাশ, পেছন থেকে লিটন ভাইয়া বলে ওঠে। আকাশ সেদিকে তাকাতেই দেখে উনি একটা পিচ্ছির হাত ধরে দাঁড়িয়ে আছে। এটা আমার মেয়ে, না মায়া। তোকে বলেছিলাম না আয়াত, এটাই হচ্ছে তোর সেই কাকু। আকাশ পিচ্ছি মেয়েটার দিকে তাকাতে ও অনেকটা ভয় পেয়ে বাবার পেছনে গিয়ে লুকালো। লিটন আকাশের সাথে কিছু সময় কথা বলে বাড়ির চাবিটা আকাশের হাতে দিল আর বলে গেল খাবারের সময় ডাকতে আসবে। আকাশ গিয়ে দরজাটা খুলল, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে এদিক ওদিক দেখতে থাকে। সকল জিনিসের উপর অনেক ময়লা পড়ে আছে। কিছু সময় পর আকাশ রুমের সবকিছু পরিষ্কার করছিল, তখন দরজার বাইরে আয়াতকে উকি দিতে দেখে। আয়াতের বয়স প্রায় 6 বছরের মতো, অনেক মিষ্টি একটা চেহারা ওর। আরে রাজকুমারী আয়াত যে, আমার এই ছোট্ট কুটিরে আপনাকে স্বাগতম। আকাশকে পুরো ইগনোর মেরে আয়াত ছোট করে বলে, আব্বু আপনাকে ডাকছে। ব্যাস এটা বলেই ও সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে আকাশ ওদের বাড়িতে আসে। ঢাকা থেকে আসার সময় আকাশ লিটন আর ওনার স্ত্রীর জন্য কিছু গিফট কিনছিল, সেগুলো ওদের কাছে দেয়। এটা দেখে লিটন ভাইয়ের স্ত্রী মিম বলে, আরে এসবের কি দরকার ছিল? তুমি যে আসছো এটাই আমাদের কাছে অনেক। আপনজন বলতে তো এখন শুধুমাত্র তোমরাই আছো, তোমাদের জন্য করবো না তো কার জন্য করব? যদি আমরাই তোর আপনজন হই তাহলে এতদিন কেন দূরে ছিলি? আকাশ লিটনের দিকে তাকিয়ে বলে, সেটা তোমরা খুব ভালো করে জানো আমি কেন দূরে চলে গেছিলাম। থামো তোমরা, পুরনো স্মৃতি মনে করে শুধু শুধু কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। সেটাই ভালো। আকাশ দেখে আয়াত কিছুটা দূরে দাঁড়িয়ে ওদের দিকে আর চোখে তাকাচ্ছে। আকাশ ওর ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে, বলে, রাজকুমারী আয়াত, এগুলো তোমার জন্য। চকলেটগুলো দেখে আয়াতের মুখে হালকা একটু হাসি ফোটে। পরের দিন আকাশ ও চাচার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আগে কত ছোট বাড়ি ছিল ওদের, আর এখন বেশ বড় করেই বাড়ি বানিয়েছে। আকাশ একটা জিনিস বুঝতে পারছে না, এদের সবকিছু থাকতেও কেন বারবার এরা ওর বাড়িটা দখল করতে চায়। কবির তালুকদার সোফায় বসে চা খাচ্ছে আর পেপার পড়ছে। তখনই কলিং বেলটা বেজে ওঠে। রান্নাঘর থেকে তবুরা বেগম চিৎকার করে বলে ওঠে, ওঠে গিয়ে দেখো তো কে এলো। কবির তালুকদার নাক সিটকে উঠে বলে, শান্তি মতো পেপারটাও পড়তে দেয় না। উনি গিয়ে দরজা খুলে দেয়। এত বছর পরে আকাশকে দেখে ওনার চিনতে কোনো অসুবিধা হয়নি। আকাশ সোফায় বসে বাড়ির ভেতরটা দেখছে। ওর সামনে বসে আছে কবির তালুকদার আর তবুরা বেগম। বলতেই হবে, বাড়িটা অনেক সুন্দর করে বানিয়েছো, আর দেখো তো মনে হচ্ছে কোনো কিছুরই এখন আর অভাব নেই। আমরা তো আর তোদের মতো গরিব না, আর অভাবটা আগেও ছিল না, এখনো নেই। আমি না ঠিক বুঝতেছি না, এত বড় বাড়ি আছে তোমাদের, বলতেছো কোনো অভাবও নেই, তাহলে কেন তোমরা আমার এই ছোট্ট বাড়িটা দখলের চেষ্টা করছো? এটা শুনতে তবুরা বেগম চিৎকার করে বলতে থাকে, দখল মানে? তুই কি বলতে চাস? ভালোভাবে কথা বল, না হলে কিন্তু তোর খবর আছে। তুই তো জানিস না তোর বাবা ওই জমির দলিল আমাদের কাছে রেখে অনেক টাকা নিয়েছে। কবির তালুকদার ওদের মধ্যে বলে ওঠে, কি করছো তোমরা এভাবে? তুমি চুপ করো। কতবার বলেছি আমি, যখন কথা বলবো তখন চুপচাপ হয়ে খালি শুনবা। তবুরা বেগমের ধমক শুনে কবির তালুকদার চুপ হয়ে যায়। তখনই রুমের দরজা খুলে একটা মেয়ে বের হয়ে আসে আর চোখ মুখ মুছতে মুছতে বলে, আরে সকাল সকাল কি শুরু করলে তোমরা? আজকে শুক্রবার, তার উপর তোমাদের এই চিৎকার চেঁচামেচির জন্য ঠিকমতো ঘুমাতে পারছি না। আর এই চশমিশটাকে? মেয়েটার নাম মাইশা, সম্পর্কে আকাশের চাচাতো বোন।
আকাশ যখন ইন্টার ফার্স্ট ইয়ার পড়তো তখনও ক্লাস 8-এ পড়তো। ছোটবেলাতে অনেকটা গুলুমুলু টাইপের থাকলেও এখন দেখতে বেশ সুন্দর হয়ে গেছে। বর্তমানে পাশের এক ভার্সিটিতে পড়াশোনা করছে। মায়েশা আকাশের দিকে তাকিয়ে বলে, এই ওয়েট, তুই আকাশ না? চেহারাটা তো ওর মতোই লাগছে। আরে তুই তো আকাশই, তুই এখানে কি করে এলি? শুনছিলাম কোনো মেয়ের থেকে ছ্যাঁকা খেয়ে তুই বাড়ি ছেড়ে পালিয়েছিলি। আকাশ মায়েশার দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। মেয়েটা আজও বদলালো না, একদম মায়ের মতোই হয়েছে। মায়েশা আকাশের কাছে এসে পা থেকে মাথা অবধি একবার ভালো করে দেখে আর নাক সিটকে বলে, ছি, দেখে তো মনে হচ্ছে ডাস্টবিন থেকে উঠে আসছিস। উয়াক, উফ, গন্ধ আসছে। উফ আম্মু, আমি বুঝি না এর মতো একটা খ্যাত লোক আমাদের বাড়িতে ঢুকে কিভাবে। জলদি তাড়াও তো এটাকে, যত সব। মেয়ের এমন কথা শুনে তুবুরা বেগম বসা থেকে দাঁড়িয়ে আকাশকে বলে, তুই বের হ, এক্ষুনি আমার বাড়ি থেকে বের হ। তোর সাথে যা বলার আমি কোর্টেই বলবো, সেখানে সব বোঝাপড়া হবে। আকাশ আর সেখানে দাঁড়ালো না, বাড়ি থেকে বেরিয়ে গেল। কত বছর পর ওদের সাথে দেখা হয়েছে আকাশের, কিন্তু ওরা একটা বাড়ির জন্য জিজ্ঞেস করলো না ও কেমন আছে, বলল কেন এসেছে। এসব ভাবতে আকাশের হাসি পায়। আজ শুক্রবার। আকাশ গতকাল রাতেই ভেবেছে মা বাবার নামে একটা মিলাদ দেবে। যেই ভাবা সেই কাজ। জুমার নামাজ শেষে গ্রামের কয়েকজন মুরব্বী আর হুজুর ডেকে নিয়ে জিয়ারত সহ ছোট করে একটা মিলাদ দিয়ে দিল। কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্ট, লিটন ভাইয়া তার ডান পাটা হারায়। গরিব মানুষ, বেশি দিন শুয়ে বসে থাকলে তো পরিবার খেতে পারবে না। ব্যাংক থেকে কিছু টাকা লোন নিয়ে একটা মোটর ভ্যান কিনে নেয়, সেটা দিয়ে ওর সংসার চলে। সন্ধ্যার দিকে আকাশের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করেও স্ক্রিনে রাসেল নাম ভাসছে। আকাশ ফোন রিসিভ করে কানে নিতে ও পাশ থেকে বলে, স্যার আমরা চলে আসছি। ওকে, কাল থেকেও তাহলে কাজটা শুরু করে দাও। জি স্যার বলে রাসেল কলটা কেটে দিল। পরের দিন সকালে আকাশ আয়াতকে সাথে নিয়ে ওর স্কুলের দিকে যাচ্ছিল, সাথে এলাকাটাও ঘুরে দেখছিল। শহীদ তিতুমির কলেজটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর, ভেতর থেকে তার চেয়েও বেশি সুন্দর। আকাশের চাচাতো বোন মায়েশাও এখানেই পড়ে। একসময় আকাশও এখানে পড়েছে। কলেজটা দেখতেই আকাশের অনেক পুরনো স্মৃতি মনে পড়ে যায়। একটা মেয়ের সাথে বসে কথা বলা, হাতে হাত রেখে সময় কাটানো, এরপরে ধোকা, তারপর ছেড়ে চলে যাওয়া, সব যেন আকাশের চোখের সামনে ভাসতে থাকে। কাকু এভাবে দাঁড়িয়ে পড়লে কেন? আয়াতের কথায় আকাশের হুঁশ ফেরে। আকাশ ওর দিকে তাকিয়ে বলে, কলেজটা খুব সুন্দর তাই না? দেখো একদিন আমিও এখানে পড়বো। আয়াত এখন নার্সারিতে পড়ে, তবে শুনলে কেউ বলবে না ও ছোট। বড়দের মতো করে কথা বলে। আকাশ ওকে স্কুলে দিয়ে পকেট থেকে ফোনটা বের করে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ চেক করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎই ওর পিঠে কিছু একটা এসে গুঁতো খায়। মাইশার আজকে ইনকোর্স পরীক্ষা, কিন্তু কি লিখবে কিছুই জানে না, কিছুই পড়েনি। পরীক্ষা বাকি 30 মিনিট। তার রাস্তা দিয়ে হাঁটছে আর পড়ছে। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে ও নিচে পড়ে যায়, আর পড়ে যাওয়াতে ওর হাতের কনুইটা অনেকটা ছিলে গেছে। আকাশের পিঠে কিছু একটা ধাক্কা খাওয়ায় ও পেছনে ফিরে তাকায়। দেখে ওর পেছনে গুঁতো খাওয়া লোকটা মাইশা নিজে। মাইশাও রেগে আকাশের দিকে তাকায়, আর দুজনে একসাথে বলে ওঠে, তুই? অনেকটা রেগে দাঁতে দাঁত চেপে মাইশা বলে, তুই ইচ্ছে করে আমার সাথে এমনটা করেছিস? চোখ নেই, রাস্তাঘাটে দেখতে পারিস না? যত সব, কোথা থেকে যে আসে, দূর, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। আকাশ বলে, এই শোন, ধাক্কা তুই দিয়েছিস পেছন থেকে এসে, আমি না। আমার কোনো শখ নেই সকাল সকাল তোর মতো ডাইনির সামনে গিয়ে দাঁড়ানোর। আর এই রাস্তাটা না তোর বাপের না, যেখানে শুধুমাত্র তুই চলবি। তোর যদি এত চোখ থাকে তাহলে তুই ধাক্কা খেলি কেন? পাশ কাটিয়ে চলে যেতি। মাইশা রেগে জোর গলায় বলে, আই, মুখ সামলে কথা বলে দিচ্ছি, একদম বাপ তুলবি না। আকাশ মাইশাকে ইগনোর মেরে সেখান থেকে চলে আসে, আর মাইশা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। সেখান থেকে আকাশ সোজা বাড়িতে চলে এলো, আর প্রায় 1 মাসের বাজার, যেমন চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল ইত্যাদি কিনে একটা ভ্যানে তুলে দিল। রিটন ভাইয়া কিছু সময় আগে বাড়ি ফিরেছে, বাইরে বসেছিল। তখনই উনি দেখে আকাশকে সেদিকে আসতে, পেছনে ভ্যান ভর্তি সদাইপাতি। আকাশ সোজা ওর দিকেই আসছে। এটা দেখে ও একটু অবাক হয়। আকাশ ভ্যানওয়ালাকে লিটন ভাইয়ের বাড়িটা দেখিয়ে দিয়ে বলে ওখানে সব কিছু নামিয়ে দিতে। লিটন অনেকটা অবাক হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আকাশকে কাছে আসে। এইসবের মানে কি আকাশ? আকাশ বলে, কি? এত বাজার তুই নিজের বাড়িতে না নিয়ে আমার বাড়িতে রাখছিস কেন? আকাশ মুচকি হেসে বলে, আরে আজকে বাজারে গেছিলাম, ভাবলাম কিছু কেনাকাটা করি তাই। তাহলে এসব আমার বাড়িতে কেন পাঠাচ্ছিস?
আরে ভাইয়া, তোমার বাড়ি আর আমার বাড়ির মধ্যে পার্থক্য আছে নাকি? আর বাবির হাতের রান্না তো কী বলবো, অমৃত। ওটা রেখে আমি নিজে রান্না করব প্রশ্নই আসে না। তাছাড়া এখানে তো বেশি কিছু নেই। তুই কিন্তু এমনটা করে আমাকে ছোট করছিস। আরে কিছু বলো না, কালকে বলেছি এখানে আমার আপন বলতে তোমরা আছো, তাই এমনটা করেছি। একটা সত্যি কথা বলি, আপন শুধুমাত্র আমিই শুধু তোকে ভাবি, না হলে তুই না। না হলে নিজ থেকে একটা বার কল দিতি। যে মানুষটা সব সময় তোকে কল দিত, হঠাৎ সেই মানুষটা তোকে কল দেওয়া বন্ধ করে দিল। কেন দিল? তুই একবারও সেটার খোঁজ নিলে না। আকাশ লিটন ভাইয়ার দিকে তাকিয়ে আছে। কথাগুলো বলার সময় ওনার চোখের কোণায় পানিতে ভরে এলো। যাকে দেখে ও শক্ত হয়েছে, তার এমন অবস্থা দেখে আকাশেরও একটু খারাপ লাগে। আমি জানি ভাইয়া, আমি অনেক বড় ভুল করে ফেলছি। সত্যি বলতে আমি না বুঝছিলাম, ভাবতাম তোমার সাথে বেশি কথা বললে পুরনো সব কিছু কোনো দিন আমি বলতে পারবো না। কখনো ভাবিনি জীবনের করা ছোট্ট একটা ভুল বলতে গিয়ে আপনজনদের থেকে এতটা দূরে সরে যাব। আমি তোমাকে কষ্ট দিয়েছি, এটা আমি খুব ভালো করেই জানি। কথা দিচ্ছি ভবিষ্যতে এমনটা আমি কখনই করব না। প্লিজ ভাইয়া, তুমি আমাকে মাফ করে দাও। আকাশ মাথা নিচু করে কথাগুলো বলে। কথা শেষ হতেই আকাশ খেয়াল করে লিটন ভাইয়া এসে ওকে বুকে জড়িয়ে ধরেছে। কিছুটা দূর থেকে মিম এসব দেখে মুচকি হেসে ওঠে। কিছু সময় পরে আকাশ লিটন ভাইয়ের দিকে তাকিয়ে থাকে কিছু সময়। আপাতত কলেজের প্রফেসর। সেদিন বিকেলে আকাশ এক উকিলের কাছে যায় ওর চাচা চাচি যে ওকে নোটিশ পাঠিয়েছে সেটার জন্য। আকাশ ওই উকিলের বাড়ির সোফাতে বসে আছে। বাড়িটা বেশ বড়। একজন উকিলের যে এত বড় বাড়ি হতে পারে আকাশ এখানে না আসলে জানতেই পারত না। উকিলটার নাম আমজাদ চৌধুরী। কিছু সময় পরে উনি আকাশের কাছে এলো। আপনি নিশ্চয়ই আকাশ? অনেক দেরি করে ফেললাম, সরি। আসলে একটা অনলাইন কনফারেন্সে ছিলাম। সমস্যা নেই স্যার, সরি বলতে হবে না। আকাশ ওর সকল কাগজপাতি ওনাকে দেখায়। এর আগে ওনার সাথে কলে সব কথা হয়ে গেছে। সব কাগজপাতি তো ঠিক আছে, তা আপনার প্রতিপক্ষের কাছে কি আপনার বাবার স্বাক্ষর বা কোনো টিপস হয় এমন কিছু আছে? আমার জানা মতে তো নেই। আকাশ কথা বলছিল, হঠাৎই ওর বুকের ভেতরটা কেমন ছ্যাদ করে উঠল। যে কষ্ট থেকে মুক্তি পেতে ও এত বছর দূরে থাকলো, যার চেহারা কখনো দেখবে না বলে পণ করেছিল, আজ কি না তার সাথেই দেখা হয়ে গেল। আমজাদ চৌধুরীর বাড়ির সিঁড়ি বেয়ে একটা মেয়ে নিচে নামছে। আকাশের নজর সেদিকে যেতেই ওর চোখ বড় বড় হয়ে গেল। যার জন্য একটা সময় ও পাগল ছিল, যাকে ওর সব থেকে বেশি ভালোবাসত, সে মেয়েটাই আজ ওর সামনে এসে দাঁড়ালো। মেয়েটার নাম মায়া, মায়া চৌধুরী। মায়া অনেকটা সাজুগুজু করে সিঁড়ি বেয়ে নামছে। বাবা আমজাদের দিকে তাকিয়ে বলে, পাপা আমি একটু বের হচ্ছি। মায়া এটা বলে কয়েক পা এগোতে দাঁড়িয়ে যায়। ওর বাবার সামনে বসা ছেলেটার দিকে ভালো করে তাকায় আর অবাক হয়ে বলে, তুই? আমজাদ চৌধুরী মায়ের এমন কথা শুনে অবাক হয়, তাই নিজের মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই একে চিনিস নাকি? মায়া আকাশের দিকে তাকায় আর বলে, হ্যাঁ চিনি, 3rd ক্লাস মার্কের একটা ছেলে, আমার ক্লাসমেট ছিল। ও এখানে কেন এসেছে পাপা? আকাশ অনেকটা চুপ হয়ে যায়। মাথা নিচু করে সে বসে আছে। অনেকটা অস্বস্তি লাগছে ওর, তবে এখন আর আগের মতন খুব খারাপ লাগা বা কষ্ট হয় না। নিজের ভাগ্যকে অনেক আগেই মেনে নিয়েছে ও। আমজাদ চৌধুরী বলে, ও তো একটা কেচের ব্যাপারে কথা বলতে এসেছে। কেন? তোমার ফিস কত সেটা আগে বলছো তো? না মানে দেখে তো মনে হচ্ছে না যে ওর পকেট থেকে 100 টাকা বের হবে। কথাটা শুনে আকাশের একটু হাসি পায়। ভাবতে থাকে কি দেখে ও এই মেয়েটার প্রেমে পড়েছিল। আকাশ বসা থেকে উঠে দাঁড়ায়। আজ আমি উঠি, বাকি কথা ফোনই হবে। এটা বলে আকাশ সেখান থেকে চলে আসে। আকাশের পেছন পেছন মায়াও আসতে থাকে। বাড়ির বাইরে আসতে মায়াও আকাশকে দাঁড়াতে বলে, আরে ক্যারেক্টারলেস রাজমিস্ত্রি, পালাচ্ছিস কোথায়? সত্যি কথা সহ্য হচ্ছে না তাই না? একটা মনের কথা বলি শোন, তোকে এমনভাবে দেখে না অনেক ভালো লাগছে। বুঝতে পেরেছিলাম তুইও জীবনে বড় কিছু করতে পারবি না। দেখ সেটাই হলো, তুই ছোট লোক আছিস, ছিলি আর ভবিষ্যতেও থাকবি। আকাশ সেখানে দাঁড়িয়ে মায়ার দিকে ফিরে তাকায় আর মুচকি হেসে বলে, কোথাও পড়েছিলাম, বাইরের রূপ দেখে কাউকে বিচার করতে হয় না। কখনো কখনো সাধারণের ভিতরে অসাধারণ কিছু লুকিয়ে থাকে, আর দিন শেষে তারাই ঠকে যায় যারা মানুষের বাইরের রূপ থেকে জাজ করে। তোর ভেতরে আছে অসাধারণ কিছু। আগে তো ছিলি সামান্য রাজমিস্ত্রি, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতি, আর এখন
দেখে মনে হচ্ছে কারোর বাড়ির দারোয়ানের চাকরিতেও তোকে রাখে না। হ্যাঁ, আইসে জাজ করা শেখাইতে। আকাশ আর সেখানে দাঁড়ালো না। মায়ার কথা শেষ হওয়ার আগেই ও হাঁটা শুরু করে দিয়েছে। আগে মেয়েটার মুখের দিকে তাকালে প্রশান্তি পেত, কিন্তু আজ কেমন অস্বস্তি হচ্ছে ওর। তবে ও একটা জিনিস বুঝতে পেরেছে, মায়াকে দেখে বুকের ভেতর দাঁড়িয়ে রাখা ছোট ছোট অনুভূতিগুলো নতুন করে ওকে কষ্ট দিচ্ছে। কিন্তু কেন, সেটা এখনও অজানা। এই মেয়েটাকে একটা বার দেখার জন্য, একটু কথা বলার জন্য আগে কতই না পাগলামি করতো। ভাবতে আকাশের হাসি পায়। ও রাস্তার পাশ দিয়ে হাঁটছে আর এসব ভাবছে। ওদের সম্পর্কটা ছিল প্রায় 1 বছরের মতো। তখন আকাশ একটা প্রশ্নের উত্তর সবসময় খুঁজত। ও যে বড়লোকের সুন্দরী একটা মেয়ে ওর মতো গরিব ছেলের প্রেমে কি করে পড়লো। তখন সময়টা 2014 সাল। লিটন ভাইয়ের কথা মতো আকাশ ওর পড়াশোনাটা চালিয়েই যেতে থাকে। এসএসসিতে অনেক ভালো রেজাল্টের পরে ও এলাকার নামকরা কলেজ শহীদ তিতুমির কলেজে ভর্তি হয়। সপ্তাহে 2 দিন কলেজে ক্লাস করতো, আর বাকি দিনগুলো লিটন ভাইয়ের সাথে রাজমিস্ত্রির কাজ করতো। এভাবে খুব ভালোই দিন কাটছিল ওর। দিনটা ছিল বৃষ্টিমান। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ক্লাস শেষ করে আকাশ বাইরে হতেই দেখে বাইরে বৃষ্টি। ব্যাগ থেকে ছাতাটা বের করে বৃষ্টির মধ্যে হাঁটা শুরু করে। কিছু দূর আসতেই হঠাৎ কোথা থেকে ওর জামাতে কাদা পানি ছিটকে এসে লাগে। আকাশ সামনে তাকাতেই দেখে 2টা মেয়ে ওর থেকে কিছুটা দূরে বৃষ্টির মধ্যে লাফালাফি করছে। সেদিনে প্রথম আকাশ মায়াকে প্রথম দেখে, আর প্রথম দেখাতেই যেন অনেকটা ভালো লেগে যায়। আকাশের দিকে তাকায় আর হাত উঁচু করে বলে, সরি, হ্যাঁ তোমাকে দেখতে পাইনি, তাই কিছু মনে করো না। আকাশ আর মায়া সেম ক্লাসেই পড়ে, তবে আকাশ সেটা কখনোই খেয়াল করেনি। কিছুদিন পর আকাশ বেঞ্চে মাথা রেখে শুয়ে আছে। তখনই ওর কানে আসে কেউ একজন ওর কাছে এসে বলছে, এই যে অদৃশ্য ছেলে। আকাশ মাথা তুলে মায়াকে দেখে অনেকটাই অবাক হয় আর ভাবতে থাকে এই মেয়েটা এখানে কোথা থেকে এলো। হাই, আমি মায়া, আর সেদিনের জন্য খুব সরি। মায়া আকাশের বেঞ্চে বসে কথা বলছে, আর ওকে এত কাছে দেখে আকাশের ভেতর কেমন জানি অস্বস্তি হচ্ছে। এক অজানা অনুভূতির সাড়া পাচ্ছে বুকের ভেতরে। আকাশ বলে, আমার নাম আকাশ, আর সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আকাশের কথা শুনে ক্লাসের সবাই অনেকটা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। কলেজ শুরু হয়েছে প্রায় 8-9 মাসের মতো। এই প্রথম আকাশ কথা বলেছে। আসলে আকাশ কলেজে এসে অনেকটা চুপচাপ থাকে, ক্লাস করে আর বাড়ি চলে যায়। অনেকে তো ভেবেই নিয়েছিল আকাশ একটা বোবা। মায়া অবাক হয়ে বলে, তুমি কথা বলতে পারো? যাই হোক, মিস্টার আকাশ সাহেব, পরিচিত হয়ে ভালো লাগলো। এটাই ছিল ওদের প্রথম কথাবার্তা। এরপর আস্তে আস্তে ওরা ভালো বন্ধু হয়ে যায়। তবে কথায় আছে, একটা ছেলে আর একটা মেয়ে কখনো সারা জীবন বন্ধু হতে পারে না। আজ হোক বা কাল, যে কোনো কারো মনে ভালোবাসার ফিলিংস জন্মাবে। তেমনটাই হয় আকাশের সাথে। সময়ের সাথে সাথে আকাশ মায়ার প্রতি দুর্বল হয়ে পড়ে। সকল বাধা পেরিয়ে আকাশ একদিন ওকে প্রপোজ করে দেয়, আর আকাশকে অবাক করিয়ে দিয়ে মায়াও ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। বেশ কয়েকদিন কেটে গেছে। ক্লাস শেষে কলেজের পেছনের দিকের পুকুরের সামনের বেঞ্চে মায়া আকাশের কাঁধে মাথা রেখে বসে আছে। মায়া, জানো তুমি না অনেক হ্যাপি। তোমার বাবা মা এখনো বেঁচে আছে, তোমার সাথে আছে। মানুষ মরণশীল, কেউই চিরদিন বেঁচে থাকে না। আর অতীতকে টেনে শুধু শুধু কষ্ট পেও না তো। এই দেখো, আমি তো তোমার সব সময় পাশেই আছি, আর ভবিষ্যতেও থাকবো। কখনো বদলে যেও না। তুমিও কখনো বদলিও না। ছেলেরা কখনো বদলায় না, মেয়েরাই বদলে যায়। এটা শুনতে মায়া আকাশের কাছ থেকে মাথা তুলে চোখ বড় বড় করে আকাশের দিকে তাকায় আর রেগে বলে, কি বললে? মেয়েরা বদলে যায়? দেখাচ্ছি। বলে আকাশের কাঁধেও কিল ঘুষি মারতে থাকে। সবকিছু ভালোই চলছিল ওদের মাঝে, যতদিন না সবাই জানতে পারে আকাশ একজন রাজমিস্ত্রি। সেদিন আকাশ লিটন ভাইয়ের সাথে কাজে যায়, কিন্তু আজকের বাড়িটা ওদেরই ক্লাসের এক মেয়েদের বাড়ি। এই মেয়েটার সাথে মায়ার প্রথম থেকেই শত্রুতা আছে। ও আকাশকে কাজ করতে দেখে ফেলে, আর পরের দিন এসে সেটা কলেজে ক্লাসে সবার সামনে বলে দেয়। তখনই ক্লাসের এক মেয়ে মায়াকে বলে, শেষ পর্যন্ত তুই কিনা একজন সামান্য রাজমিস্ত্রির সাথে প্রেম করলি? সবাই আরও কত কি বলতে থাকে, যেটা শুনে মায়ারও খারাপ লাগে। মায়া আগে থেকেই জানতো আকাশ কি কাজ করে, তবে সবার এভাবে বলাতে ওর খুব খারাপ লাগে। প্রায় 1 মাস হয়ে গেছে মেয়ে আকাশের সাথে ভালো করে কথা বলে না। কল দিলে ধরে না, আর ধরলেও বলে বিজি আছি। সেদিন আকাশ কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন রাস্তার পাশে এক দোকানে ওর চোখ পড়ে। সেখানেও মায়াকে দেখতে পায়। এক ছেলেকে আইসক্রিম খাইয়ে দিচ্ছে।
হঠাৎই ওর বুকের ভেতর অজানা কষ্ট অনুভব করে। প্রিয় মানুষটাকে এভাবে অন্যের পাশে দাঁড়িয়ে হাসি হাসি করতে দেখা, অন্যের হাতে কিছু খেতে দেখা যে কতটা কষ্টের, সেটা একমাত্র যেই দেখেছে সেই বুঝবে। দুপুরের দিকে আকাশ ওকে কল করেছিল, কিন্তু মায়া ওকে বলেছে ও নাকি খুব অসুস্থ, উঠতে পারছে না। একটা কথা কি জানেন, যখন আপনাকে কেউ ভালোবাসে, বিশেষ করে আমরা ছেলেরা যখন ভালোবাসি, আপনার পাশে যদি 100 বছর পুরনো কোনো কঙ্কাল এসে দাঁড়ায়, সেটা দেখে আমাদের ভেতরটা না ঝুলে পুড়ে ছারখার হয়ে যায়। আকাশ খোঁজ নিয়ে জানতে পারে মায়া কয়েক মাস ধরে ওই ছেলের সাথে সময় কাটাচ্ছে। সেটা আকাশকে পুরো নাড়িয়ে দেয়। কয়েকদিন ধরে কাজে যাচ্ছে না, ঠিক মতো খাচ্ছে না, ঘুমাচ্ছে না, এত যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে আকাশের। কয়েকদিন পর সেই বিকেল থেকে আকাশ মায়ার জন্য ওদের বাড়ি থেকে কিছুটা দূরে মোড়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার দিকে আকাশ দেখে মায়া সে ছেলেটার মোটর সাইকেলের পেছনে বসে জড়িয়ে ধরে হাসতে হাসতে এদিকে আসছে। মোড় থেকে কিছুটা দূরে ছেলেটা মায়াকে নামিয়ে দিয়ে চলে যায়। মায়া হেসে ওই ছেলেটাকে টাটা জানাচ্ছে। কিছু সময় পরে সামনে তাকাতেই দেখে একজোড়া শক্ত চোখ ওর দিকে তাকিয়ে আছে। আকাশ মায়ার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল। বাহ, দেখে ভালোই লাগলো। তো কে ছেলেটা, নতুন প্রেমিক নাকি? মায়া একটু রেগে জোর গলায় বলে। আকাশ, মুখ সামলে কথা বলো, বলে দিলাম। কেন, সত্যিটাই তো বললাম। যে কেউ তোমাদের দেখলে বলে দিতে পারবে তোমাদের মধ্যে কি চলছে। কি এমন দোষ করছিলাম আমি? কেন করলে আমার সাথে এমন? কেন আমার মনটাকে নিয়ে এভাবে খেলা করলে? খুব খারাপ লাগছে তাই না? আরেকটা কথা, নিজের গায়ে ময়লা রেখে অন্যকে অপরিষ্কার বলা, এটা বন্ধ করো। তুমি যে কোথার থেকে কোনো মেয়ের সাথে মুখ কালো করেছো সব জানা আছে আমার। আর সব কিছু যখন এতই বোঝো, তাহলে চলে যাচ্ছ না কেন আমার জীবন থেকে? দেখো, তুমি আমার ভালো লাগা ছিলে, ভালোবাসো না। এই জন্য এটা যত তাড়াতাড়ি ভোলা যায় ততই মঙ্গল। তাছাড়া তোমার লেভেল কোথায় আর আমার লেভেল কোথায়, একটুও মিল নেই আমাদের মধ্যে। আকাশ মাইশার কথা শুনে অনেকটা অবাক হয়, সাথে রাগও হচ্ছে ওর। লেভেল নেই, মিল নেই? প্রেম করার আগে এসব মনে ছিল না? তুমি তো জানতে আমি কে, কি আমার পরিচয়। আর কি বললে আমি অন্য মেয়ের সাথে মুখ কালো করেছি? সবাইকে কি নিজের মতো মনে করো? মানুষ ঠিকই বলে মেয়েরা কখনো এক পুরুষে আসক্ত থাকতে পারে না। আজ সেটা নিজ চোখে দেখে নিলাম। মায়া আকাশের দিকে ভ্রু কুচকে তাকিয়ে অনেকটা বিরক্তি নিয়ে বলে, সামনে থেকে শর্ট তো। তোর মতো 2 টাকার রাজমিস্ত্রির সাথে কথা বলে ফাউ সময় নষ্ট করার মতো ইচ্ছে আমার নেই। মায়া আকাশের কাঁধে ধাক্কা মেরে সেখান থেকে চলে গেল। বর্তমানে আকাশ রাস্তার বাঁশ দিয়ে হাঁটছে আর মায়াকে দেখে মনে পড়া পুরনো দিনের সব কথা ভোলার চেষ্টা করছে। তখনই ওর সামনে তাকাতেই দেখে ওর চাচা কবিরুল তালুকদার একটা লোকের সাথে কথা বলতে বলতে এদিকে আসছে। কবিরুল আকাশকে দেখে কিছু বলবে তার আগেই আকাশ সোনাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে আসে। এতে কবিরুল অনেকটা কষ্ট পেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। সন্ধে হয়ে গেছে, ঝিঝি পোকার ডাকে মোমো করছে পুরো এলাকা। আকাশ একটা ফাঁকা মাঠের সামনে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে কয়েকজন লোক ওর কাছে আসে আর আকাশের দিকে একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলে, যা যা বলেছিলেন এখানে সব আছে। আকাশ ব্যাগ হাতে নেয় আর সেটা খুলে ভেতর থেকে একটা গান বের করে ভালো করে দেখে নেয়। ভেতরে আরও একটা ল্যাপটপ আর কয়েকটা কাপড় রয়েছে। আকাশ ব্যাগটা বন্ধ করে বলে, বি কেয়ারফুল। যে কাজে আমরা এখানে এসেছি সেটা সম্পর্কে কেউ যেন কিচ্ছু জানতে না পারে। ওকে, তাহলে আমরা কালকে থেকে শুরু করছি। আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। পরের দিন শহীদ তিতুমির কলেজ। তোকে কি আনতে বলেছি আর তুই এটা কি আনছিস? কয়েকটা ছেলে একটা মোটা গোলুমোলু টাইপের ছেলেকে ঘিরে দাঁড়িয়ে আছে। ওর নাম রুবি। আর ওর সামনে চুল কালার করা ছাপড়ি টাইপের ছেলে যে ওকে ধমক দিয়ে কথা বলছে, ওর নাম মিলন। ওরা রবিকে সিগারেট কিনে আনতে পাঠিয়েছিল, কিন্তু ওর কাছে কম টাকা থাকায় সে সিগারেট আনতে পারেনি। সরি ভাই, আসলে আমার কাছে ততটা টাকা ছিল না, এজন্য। মিলন ওর পেটে গুঁতো মেরে বলে, সব টাকা তো এখানে, তাই না? রবি অনেকটা ভয় পাচ্ছে। এটা দেখে মিলনের সাথে থাকা ছেলেটা রবির দিকে তাকিয়ে বলে, হাতির মতো এমন একটা শরীর নিয়ে তুই ভয় পাচ্ছিস? বলে হো হো করে হেসে ওঠে। তখনই সেখানে নিলয় চলে আসে। নিলয় হচ্ছে কলেজের সিনিয়র ভাই, তাছাড়া এখানকার চেয়ারম্যানের একমাত্র ছেলে। নিলয়কে দেখে মিলনরা চুপ হয়েছে। কি হচ্ছে রে এখানে? মিলন নিলয়ের কাছে চলে আসে আর রবিকে দেখিয়ে দিয়ে বলে, ভাই দেখেন, এই ছেলেটা এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, আমরা এসে মানা করতেই আমাদের উল্টাপাল্টা বলছে। নিলয় রবির দিকে তাকায়, দেখেও ভয় একদম চুপসে গেছে। ও রবির দিকে শক্ত চোখে তাকিয়ে বলে,
সিগারেট খাওয়ার হলে ক্যাম্পাসের বাইরে গিয়ে খাবি, কি বলেছি মনে থাকবে? রবি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। নিলয় আর মায়েশা একই ক্লাসে পড়ে, বেস্ট ফ্রেন্ড ওরা। তবে নিলয় মায়েশাকে বেস্ট ফ্রেন্ডের থেকে একটু বেশি ভাবে। ও ক্লাসে আসে দেখে মায়েশা বেঞ্চে মাথা লাগিয়ে শুয়ে আছে, আর ওর পাশে বসে দুটো মেয়ে গল্প করছে। ওরা হচ্ছে নিলয় আর আরোহী। নিলয় এসে ওদের পাশে বসে পড়ে আর বলে, শুনেছি কালকে আমাদের লর্ড জায়েদ ভাইয়ের নতুন একটা মুভি মুক্তি পেয়েছে, তো কি করবি, দেখতে যাবি নাকি? সেখানে বসা নীলা বলে, কি বললি? আমার ক্রাশের নতুন মুভি, তাহলে তো দেখতেই হবে। তখন আরোহী বলে, শুনেছি এই মুভিতে নাকি উনি অনেকগুলো ডিগবাজি দিয়েছে। বেঞ্চে মাথা দিয়ে শুয়ে থাকা মায়েশার দিকে তাকিয়ে নিলয় বলে, কিরে কি করবি? মায়েশা সেভাবেই শুয়ে থেকে বলে, তোরা যা, আমার ইচ্ছে করছে না। তখনই কলেজের প্রিন্সিপাল ক্লাসরুমে চলে এলো, কিন্তু উনি একা আসেনি। ওনার পেছনে আকাশও ক্লাসে এসেছে। আকাশকে আজ অন্যরকম লাগছে, অন্যদিনের মতন সাধারণ লাগছে না। চুলগুলো ভালোভাবে সেট করা, মুখের দাড়িগুলো ছোট ছোট করে ট্রিম করা, পরনে মেরুন কালারের একটা শার্ট, কালো প্যান্ট, পায়ে শু, আর চোখে সে মোটা ফ্রেমে চশমাটাও নেয়। দেখতে অনেকটা কুল লাগছে। ক্লাসের সবাই আকাশকে নিয়ে কথা বলা বলি করছে। স্যার আকাশের দিকে ইশারা করে বলে, উনি তোমাদের নতুন প্রফেসর। উনি আমাদের কলেজে টেম্পোরারি প্রফেসর হিসেবে জয়েন করেছে। আজ থেকে তোমাদের পরিসংখ্যানের ক্লাসটা উনিই নেবেন। স্যার আকাশকে ইশারা করে ক্লাস থেকে বেরিয়ে গেল। ক্লাসের সবাই আকাশের দিকে কেমন করে তাকিয়ে আছে, আর সব থেকে অবাক হয়ে তাকিয়ে আছে মায়েশা নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছে না। তখনই পাশ থেকে ওর কানে এলো আরোহী বলছে, দোস্ত, আমাদের নতুন প্রফেসরটা এত কিউট কেন রে? আমি তো ওনার থেকে চোখ সরাতেই পারছি না। তখন আকাশ বলে, হ্যালো, আমার নাম শ্রাবণ মাহমুদ আকাশ, আর আজ থেকে আমি তোমাদের পরিসংখ্যান ক্লাসটা নেব, যতদিন নতুন পার্মানেন্ট টিচার না আসে। আকাশের কথা শেষ হতেই মায়েশার পাশে বসা আরোহী বলে, আহ দোস্ত, দেখ কি সুন্দর করে কথা বলছে, আমি তো ডাইরেক্ট ক্রাশ খাইছি। তখনই নীলা বলে ওঠে, এ ওর মুখে এবার টেপ মারতো, স্যার এখনই পড়ানো শুরু করবে। মায়েশা আকাশের দিক তাকিয়ে নাক সিটকে বলে, ও পড়াবে? পারে কিছু? ও নিজেই তো পড়াশোনা শেষ করেনি, আর সে হয়ে গেছে প্রফেসর। মায়েশা দেখ, স্যারকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। আরে সত্যি বলছি, 7-8 বছর আগের কথা। এক মাইয়া লগে প্রেম কইরা স্যাকা খাইয়া এলাকা ছেড়ে পালাইছিল, এখন আবার ফিরে আসছে। আরে গতদিন পর্যন্ত তো একটা থার্ড ক্লাস খ্যাত টাইপের লোক ছিল, আজ হঠাৎ করে এতটা স্মার্ট কি করে হয়ে গেল বুঝতেছি না। আরোহী মায়েশার দিকে অবাক হয়ে তাকায়, কিন্তু আবার হেসে উঠে বলে, থাম, হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আরে সত্যি বলছি, বিশেষ হচ্ছে না তো, দাঁড়া ওরে ডাক দিচ্ছি। মায়েশা আকাশের দিকে তাকায় আর বলে, আয় আকাশ, আয় মিস্টার খ্যাত। আকাশ মায়েশার দিকে তাকায়। ও জানতো না যে মায়েশাও এই ডিপার্টমেন্টে পড়ে, অনেক আগেই ওকে দেখেছে। কি সমস্যা কি? মায়েশা হেসে মাথা নাড়িয়ে কিছু না বলে। আকাশ এটা দেখে বলে, এই মেয়ে, এই তুমি হাসছো কেন? মায়েশা বলে, তুই আমাদের ক্লাস কাঁপাবি, এটা শুনে তো হাসি পাচ্ছে। বলে আবার হাসতে থাকে। মায়েশাকে এমনটা করতে দেখে ওর রাগ হয়। ক্লাস শেষ হতে ক্লাসের সব মেয়েরা মায়েশার কাছে চলে আসে। সবার একটাই প্রশ্ন, তুমি স্যারকে কি আগে থেকেই চেনো? মায়েশা সবাইকে আকাশের সম্পর্কে বাজে বাজে কথা বলছে, লুইচা, ক্যারেক্টারলেস, হে তা ভিন্ন রকম কথা। আকাশ সকালে সকল প্রফেসরদের সাথে পরিচিত হয়ে নিয়েছিল। সবাই অনেকটা মিশুক। ক্লাস শেষ করে টিচার রুমে আসতেই দেখে রুমে থাকা সকল প্রফেসররা কিছু একটা নিয়ে কথা বলছিল, কিন্তু আকাশ সেখানে আসতেই ওরা থেমে যায়। ওদের মধ্যে একজন বসা থেকে উঠে দাঁড়িয়ে আকাশকে বলে, আরে আকাশ সাহেব যে, আপনাকে নিয়েই কথা হচ্ছিল, আপনি তো মিয়া অনেক দিন বাঁচবেন। এই নানা মালিনুর, চোখে বড় বড় গোল গোল চশমা পরা। পাশ থেকে আরেকজন স্যার বলে, তো স্যার টিট কখন দিচ্ছেন? না মানে টেম্পোরারি তো কি হয়েছে, চাকরি তো চাকরি। তখনই আকাশের পেছন থেকে একজন মেয়ে কণ্ঠ তুলে ওঠে, আপনাদের মাথায় কি সব সময় ট্রিটই ঘোরে? লোকটা মাত্র ক্লাস শেষ করে এসেছে, আগে ভিতরে যাক, একটু বসুক, তারপর বলতেন। তবে যাই বলেন, প্রফেসর আকাশ, ট্রিট কিন্তু চাই। ইনার নাম তুলি ম্যাম, এখানে সবার ফেভারিট। উনি দেখতে বেশ সুন্দরী, 2 বছর হলো জয়েন করেছে, অবিবাহিত। সব স্যারেরা তো উনি বলতে পাগল। তুলি ম্যাম সেখানে এসেছে দেখে ভেতরে বসে থাকা সকল স্যারেরা দাঁড়িয়ে নিজেদের ভুঁড়িটা ভেতরে ঠুকিয়ে ওনাদের দিকে এগিয়ে গেল। আকাশ রুমের ভেতর এসে বলে, তাহলে আজকে কলেজ শেষে চলুন কোথাও যাওয়া যাক।
সবাই এটা শুনে বেশ খুশি হয়। হঠাৎই তুলি ম্যাম আকাশের কাছে এসে ফিসফিস করে বলে, ওনাদের সাথে বেশি ফ্রি হওয়ার চেষ্টা কইরেন না, ওরা কিন্তু সব সময় বাঁচ দেওয়ার জন্য রেডি থাকে। এটা বলে উনি সেখান থেকে চলে গেলেন। মায়েশা ফোনে গেম খেলছে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে বড় বড় করে লেখা পিটি স্যার। মায়েশা ওর পাশে বসে অন্যদের সাথে গল্প করা নিলয়কে ঢেকে বলে, নে ধর, পিটি স্যার কল করেছে। আমি না ঠিক বুঝি না, হ্যাঁ কি বউ বাচ্চা নেই? দিনের মধ্যে এতবার তোরে কল দেয়। নিলয় মায়েশার থেকে ফোনটা নিয়ে নেয়। এটা ওরই ফোন। নিলয় বলে, স্যার না, বল বিজনেস পার্টনার। এটা বলে নিলয় উঠে সেখান থেকে চলে গেল। কলেজ শেষ। আকাশ কয়েকজন স্যার ম্যাডামকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে যাচ্ছিল। কলেজের গেট থেকে বের হবে এমন সময় ওর সামনে দিয়ে রাসেল হেঁটে যায়। এমন ছদ্মবেশে আছে দেখেই বোঝা যাচ্ছে উনি কলেজের ময়লা পরিষ্কার গাড়িদের একজন। আকাশ ওর দিকে তাকাতে রাসেল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। রাসেল কাজ করছে আর এদিক ওদিক নজর রাখছে। সন্ধ্যার একটু পরেই কলেজের পেছনে বাগানে কয়েকজন লোককে দেখতে পায় ও। ক্যামেরা বের করে ওদের কয়েকটা ছবিও তুলে রাখে। আয়াত আকাশের রুমে খাটের উপর বসে বসে পড়ছে আর আকাশ চেয়ারের উপর বসে ল্যাপটপে রাসেলের পাঠানো ছবিগুলো দেখছে আর কিছু একটা ভাবছে। তখনই রিটন ভাইয়া বাইরে থেকে আকাশকে দেখে খাওয়ার জন্য ডাকতে থাকে। অন্যদিকে মায়েশাও ওর বাবা মায়ের সাথে বসে খাবার খাচ্ছে। তখন তুবুরা বেগম কবিরকে বলে, তোমাকে যেটা করতে বলেছিলাম সেটা করেছো তো? কবির তালুকদার খাওয়া থামিয়ে ওনার স্ত্রীর দিকে তাকায়। এটা না করলে হয় না? বেচারা আকাশ, ওইটা তো একমাত্র ওর বাবার রেখে যাওয়া স্মৃতি। তুবুরা বেগম রেগে চোখ পাকিয়ে বলে, তোমার যেটা জিজ্ঞেস করছি শুধু সেইটার উত্তর দাও। কবির মাথা নিচু করে বলে, উকিলের সাথে আমাদের কথা হয়ে গেছে, রায় আমাদের পক্ষে আসবে। এটা শুনতে তুবুরা বেগমের মুখে হাসি ফোটে। অবশেষে আমার এত পুরনো আশাটা পূরণ হতে চলেছে। মায়ের এমন কথা শুনে মায়েশা রাগ হতে থাকে। ও জোরে খাবারের টেবিলে চড় মেরে বলে, কি রান্না করেছো এটা? মুখে দিতেও ঘৃণা করছে। তোমারে কতবার বলছি একটা ভালো রান্নার লোক রাখতে, প্রতিদিন এমনটা ভালো লাগে না, দূর। এটা বলে মায়েশা উঠে সেখান থেকে চলে যেতে থাকে। তবুরা কবিরকে বলে, দেখেছো দেখেছো এই মেয়ে দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে। পরের দিন কলেজে মায়েশা, নীলা আর আরোহী একটা গাছের নিচে বেঞ্চে বসে আছে। ওদের থেকে কিছুটা দূরে নিলয় সবার সাথে ক্রিকেট খেলছে। মাইশা, একটা কথা বলি, কিছু মনে করিস না। মায়েশা নীলার দিকে অবাক হয়ে তাকায়। শিওর না? এটা জাস্ট আমার মনে হয়, বুঝলি? নিলয় তোকে হয়তো ভালোবাসে। মায়েশা একটু অবাক হয়ে বলে, কি যাতা বলছিস? তুই দেখ ও তোকে কতটা কেয়ার করে, সবসময় তোর পাশেই থাকে, খেলা করছে তাও কিছু সময় পরপর শুধু তোর দিকেই তাকাচ্ছে। এটাকে ভালোবাসা বলবো না তো কি বলবো? মায়েশা নিলয়ের দিকে তাকায়, দেখে সত্যি ও কিছু সময় পরপর মায়েশার দিকেই তাকাচ্ছে। তখনই আরোহী বলে ওঠে, হ্যাঁ দেখ দেখ আমার স্যারটা আসছে। আকাশ গেট দিয়ে কলেজের ভেতর আসছে। আজও নীল কালারের একটা শার্ট পরেছে, ঘাড়ে একটা কালো ব্যাগ ঝুলানো, ফোন টিপতে টিপতে হাঁটছে। তখনই তুলি ম্যাডাম আকাশকে পেছন থেকে ডাক দেয়। ওরা দুজন হেসে কথা বলছে। এটা দেখে আরোহী জ্বলে পুড়ে যাচ্ছে। মায়েশাও আকাশ আর তুলি ম্যামের দিকে তাকায়। ওদের হেসে কথা বলতে দেখে নিজে হাসতে থাকে। তুলি ম্যাম আকাশকে বলে, 25 তারিখ কলেজের 75 বছর পূর্তি অনুষ্ঠান শুনেছেন তো? ম্যাম, আপনি হয়তো জানেন না, আমি ওই কলেজেরই ছাত্র। তাছাড়া গতকাল পাবেল স্যার বলছিল। তুলি একটু অবাক হয়ে বলে, কি বলেন? আপনি এখানে পড়ালেখা করছিলেন? আকাশ মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে গেল। কলেজের অনুষ্ঠানের আর এক সপ্তাহের মতন সময় বাকি আছে। পুরো কলেজটাকে যেন নতুন বউয়ের মতন করে সাজানো হচ্ছে। সেদিন সন্ধ্যায় মায়েশা অনেকটা সেজেগুজে রেডি হয়ে বাইরে বের হচ্ছিল। তখনই ওর মা সামনে চলে আসে। মনে থাকে যেন রাত 9টা পর্যন্ত টাইম, এর বেশি দেরি হলে তোর কপালে শনি আছে। আজ নিলয়ের বার্থডে, সবাই মিলে তাই সেটাকে সেলিব্রেট করতে চায়। এই জন্য এই সময় মায়েশার বাইরে যাওয়া। এখানকার সব থেকে বড় রেস্টুরেন্ট পার্টির আয়োজন করা হয়েছে। কিছু সময়ের মধ্যে ও সেখানে পৌঁছে গেল। মায়েশা সেখানে আসতে নিলয় গিয়ে ওর হাত ধরে, যেটাতে মায়েশার কেমন অস্বস্তি হতে থাকে। মায়েশা ওর হাতটা ছাড়িয়ে নিয়ে ওর জন্য আনা গিফটটা ওকে দিয়ে বলে, হ্যাপি বার্থডে দোস্ত। নিলয় সেটা নিয়ে বলে, আরে এটার আবার কি দরকার ছিল? তুই যে এসেছিস এটাই তো আমার জন্য অনেক। বাই দ্য ওয়ে, আজ কিন্তু তোর জন্য একটা সারপ্রাইজ আছে। মায়েশা অনেকটা অবাক হয়ে বলে, কিসের সারপ্রাইজ? সেটা সময় হলেই দেখতে পাবি। ঘড়িতে সময় প্রায় 10:30। কোনো একটা শব্দ শুনে লিটন ভাইয়ার ঘুম ভেঙে যায়। শোয়া থেকে উঠে লাঠি ভর্তি বাইরে আসতেই কালো হুডি পরা কেউ একজনকে দেখতে পায়। লিটন ভাইয়া ঝুড়ে ডেকে ওঠে, কে কে ওখানে?
ভাইয়া আমি। লিটন কণ্ঠটা শুনেই চিনতে পারে। ও আকাশ, তাই এই সময় বাইরে কেন তুই? ঘুম আসছে না, তাই একটু হাঁটাহাঁটি করছি। তুমি যাও, ঘুমিয়ে পড়ো। লিটন বলে। হ্যাঁ, তুইও ঘুমিয়ে পড়, রাত তো অনেক হয়ে গেছে। নিলয় কেক কাটছে, কেটে সবার আগে ওর পাশে দাঁড়িয়ে থাকা মায়েশার মুখের কাছে ধরে। এটা দেখে সেখানে থাকা সবাই চিৎকার করে ওঠে, যেটাতে মায়েশার আরও অস্বস্তি হতে থাকে। সবার দিকে তাকিয়ে কোনো মতে একটু কেক গালে নিতে সবাই আবার চিৎকার করে ওঠে। নিলয় মায়েশার 2 হাত ধরে আর ওর চোখের দিকে তাকিয়ে বলে, মাইশা, তোর সাথে আমার পরিচয় সেই ইন্টার ফার্স্ট ইয়ার থেকে, যেটা প্রায় 6 বছরের মতো। লাইফে আমি অনেক মেয়ের সাথে কথা বলেছি, কিন্তু মনের প্রশান্তিটা শুধুমাত্র তোর কাছেই পেয়েছি। তোকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোর প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু বলতে পারিনি। ভয় ছিল যদি রিজেক্ট করে দিস, যদি বন্ধুত্বটা শেষ করে দিস। তবে একদিন না একদিন তো তোকে আমার এই মনের কথাটা বলতেই হতো। মাইশা, আমি তোকে খুব ভালোবাসি রে। তোকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। তুই আমার এমন এক অভ্যাস যেটা ছাড়া আমি বাঁচতে পারবো না। নিলয় এটুকু বলে মায়েশার দিকে তাকায়, দেখে ও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই মায়েশার কাছে আরোহী আর নীলা চলে আসে। নীলা বলে, কি ভাবছিস এত? এবার তোর মনের কথাটা বলে দে না। আরোহী বলে, এত ভাবার কিছু নেই তো। আমরা জানি তুইও নিলয়কে মনে মনে পছন্দ করিস, তাহলে এত ভাবার কি আছে? মায়েশা নীলয়ের দিকে তাকায়। সরি নিলয়, আমি তোকে কখনো ওই চোখে দেখিনি। এটা শুনতে সেখানে থাকা সবাই অবাক হয়েছে। নীলা আরোহী যেন ওর কথা শুনে হাঁ হয়ে গেছে। নিলয়ের মুখটা কেমন কালো হয়ে আসে। তোদের কখনো বলা হয়নি আমি একজনকে খুব ভালোবাসি। সেই ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন, একদিন তার বউ হওয়া। তবে পরিস্থিতি আর সময় কখনো আমার পক্ষে কথা বলেনি। সময়ের সাথে সাথে আমার অনেক দূরে চলে গেছি, তবে ওর প্রতি আমার এই ভালোবাসাটা কখনো কমেনি, আর হয়তো বা কমবেও না। তাই সরি, তোর প্রপোজটা আমি অ্যাকসেপ্ট করতে পারলাম না। মায়েশা রাস্তা দিয়ে একা একা হাঁটছে। শেষ কথাটা বলার পর ও ওখানে আর এক মুহূর্তও দাঁড়ায়নি। সামনের রোডটা অনেক অন্ধকার। মায়েশার অনেকটা ভয় করছে সেখান দিয়ে যেতে। সামনে পেছনে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। কিছু সময় দাঁড়ানোর পরে ও একাই হাঁটতে থাকে। চারিপাশটা কেমন ঘুটঘুটে অন্ধকার। কিছু দূর পর পর একটা করে ল্যাম্পপোস্ট। মায়েশা দেখে কিছুটা দূরে ল্যাম্পপোস্টের নিচে 2টা ছেলে দাঁড়িয়ে আছে, যেটা দেখে ও রাস্তার অন্য পাশ দিয়ে জলদি হেঁটে চলে যেতে থাকে। কিন্তু ছেলেগুলো সেটা হতে দেয় না। ওকে একা দেখতে পেয়ে ওরা ওর দিকে এগিয়ে আসে। এই যে ম্যাডাম, এত রাতে কোথা থেকে আসছেন? অন্য ছেলেটা মায়েশার চারিপাশে ঘুরতে ঘুরতে বলে, এই আপনার ব্যাগে কি আছে দেখি। বলে ব্যাগটাতে হাত দিতে মায়েশা একটু ভয় পেয়ে পিছিয়ে যায় আর বলে, আপনার কারা? চুপ, ভালোভাবে বলছি, ব্যাগটা দিয়ে দেন, না হলে কিন্তু। ছেলেটা ওর পকেট থেকে একটা ছুরি বের করে। এটা দেখে মায়েশা ভয়ে ওর কাঁধে থাকা ব্যাগটা নিচে ফেলে দেয়। এই তো ভালো মেয়ে, তা বললেন না তো এত রাতে কোথা থেকে আসছেন? ছেলেটা ওর দিকে কেমন করে তাকিয়ে এগিয়ে আসছে দেখে ওর খুব ভয় হতে থাকে। তখনই সামনে থেকে আওয়াজ আসে, এত রাতে তুই এখানে? মায়েশা সামনে তাকিয়ে দেখে একটা ছেলে কালো হুডির মুখে মাস্ক পরা ওর দিকে তাকিয়ে আছে। দেখে চিনতে না পারলেও কণ্ঠটা খুব পরিচিত লাগছে। তখনই ও ওর মুখে থাকা মাস্কটা খুলে মায়েশা দেখে এটা আকাশ। মায়েশা মাটি থেকে ওর ব্যাগটা তুলে আকাশের দিকে দৌড়ে এসে ওর পেছনে এসে লুকায়। আকাশ ছেলেগুলোর দিকে তাকিয়ে একটু এগোতেই মায়েশা ওর হুডি টেনে ধরে। আকাশ মায়েশার দিকে তাকাতেই দেখে ও কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। কি হয়েছে? মায়েশা বলে, ওদের কাছে ছুরি আছে। এটা শুনে আকাশ ছেলেগুলোর দিকে তাকায় আর একটু জোরে বলে ওঠে, তো কি হয়েছে? আমার কাছে পিস্তল আছে, ফুল লোড করা। এটা শুনতে ছেলে দুটো একটু ভয় পেয়ে নিজের মধ্যে কথা বলা বলি করতে থাকে। এটা দেখে আকাশ মায়েশার হাত ধরে, যেটাতে মায়েশা অনেকটা অবাক হয়ে আকাশের দিকে তাকায়। আকাশ বলে, চল পালা। আকাশ মায়েশার হাত ধরে ছোটাছুটি শুরু করে। কিছু দূর এসে ওরা থামলো। ছেলেগুলো এখন ওদের খুঁজে পাবে না। মায়েশা হাসছে, সাথে আকাশও। মায়েশা হেসে বলে, আমি তো 1 সেকেন্ডের জন্য ভেবেই নিয়েছিলাম তোর কাছে পিস্তল আছে। আকাশ এটা শুনে মায়েশার দিকে তাকায়। আমার কি তোর ডাকাত দলের সদস্য মনে হয় যে পিস্তল নিয়ে ঘুরবো? আকাশ এটুকু বলে খেয়াল করে ও মায়েশার হাত ধরে আছে, আর মায়েশাও হা করে ওর হাত ধরার দিকে তাকিয়ে আছে। আকাশ ওর হাত ছেড়ে দেয়। কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে ওর। দুজনের মুখে কোনো কথা নেই, অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে ওরা। আকাশ নিজেকে সামলে নিয়ে মায়েশার দিকে তাকায়। বালগড়ের মেয়েরা কখনো এত রাতে বাড়ির বাইরে থাকে না। কোথায় ছিলি এত সময়? এসে আকাশের দিকে তাকিয়ে বলে, সেটা কি এখন তোকে বলতে হবে? আর আমি মায়ের থেকে অনুমতি নিয়ে গিয়েছিলাম। শোন মাইশা, আমাদের দেশটা অতটা উন্নত হয়নি যে রাতে একটা মেয়ে একা বাইরে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে। আজকে যদি আমি সময় মতো না আসতাম তাহলে তোর সাথে কি হয়ে যেত একটাবার ভাব। হয়েছে হয়েছে,
তোর এই উপদেশ তোর কাছেই রাখ। এসব আজাইরা প্যাসাল আমার একটু ভালো লাগে না। বলে মায়েশা সেখান থেকে চলে যেতে থাকে। কয়েকটা বাড়ি পরেই ওদের বাড়ি, তাই আর কোনো সমস্যা হবে না। আকাশ মায়েশার দিকে তাকিয়ে আছে। এই মেয়ের মাথায় নিশ্চয়ই সমস্যা আছে। আকাশ তাকে মায়েশা ওদের বাড়ির গেটের সামনে গিয়ে পেছন ফিরে ওর দিকে কেমন করে তাকালো আর নিজেদের বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে গেল। ছেলে দুটো অনেক সময় ধরে আকাশ আর মায়েশাকে খুঁজেছে, কিন্তু পায়নি। হতাশ হয়ে ওরা আগের জায়গাতেই আসতেই দেখে মায়েশা যেখানে ব্যাগটা ফেলেছিল সেখানে একটা ডায়েরি পড়ে আছে। ছেলে দুটো মাটিতে থেকে সেটা তুলে মেলাতে যাবে, তখনই পেছন থেকে আকাশ বলে ওঠে, হেই বয়েস, ডিড ইউ মিস মি? ছেলেগুলো ঘুরে আকাশের দিকে তাকায়। আকাশকে ফিরে আসতে দেখে ওরা বলে, আরে আরে, শিকার নিজেই আবার শিকারীর কাছে ফিরে এসেছে। সচরাচর এমনটা তো দেখাই যায় না। আকাশ ওদের কথা শুনে হাসতে থাকে। তখন রাসেল সহ বাকি কয়েকজন সেখানে চলে আসে, এসে ওদের ঘিরে ধরে। ছেলে দুটো একটু ভয় পেয়ে সবার দিকে তাকাতে থাকে। আকাশ ওদের দিকে আসতে আসতে বলে, আরে শিকারি নিজেই তো এবার শিকার হয়ে গেল, বেচারা। আকাশ ওদের কাছ থেকে ডায়েরিটা নিয়ে নেয় আর রাসেলকে বলে, এদেরকে নিয়ে যা, জানার চেষ্টা কর কিছু জানে কিনা। রাসেল ওদের দুজনকে নিয়ে সেখান থেকে চলে গেল। আকাশ সেখানে দাঁড়িয়ে ওদের থেকে নেওয়া ডায়েরিটা দেখতে থাকে। অনেক পুরনো ডায়েরি, এটা এখানে উপরে 2014 সাল লেখা। আকাশ অনেকটা কৌতূহল নিয়ে প্রথম পেজ খুলে। প্রথম পেজেই বড় বড় করে লেখা না বলা কথা, আর নিচে মায়েশার নাম। আকাশ আর কিছু দেখে না, ডায়েরিটা নিয়ে বাড়িতে চলে আসে। হাতে থাকা ডায়েরিটা টেবিলের উপর রাখতে সেটার ভেতর থেকে একটা ছবির কিছুটা অংশ বেরিয়ে আসে। হঠাৎ আকাশের চোখ সেদিকেই পড়তে ওটা ওর অনেকটা পরিচিত পরিচিত লাগে। ও বিছানায় বসে ডায়েরিটা হাতে নেয়। ভেতরে ছবিটা বের করতেই দেখে এটা ওর ছবি। ছবিটাতে আকাশ মায়েশার হাত ধরে গেছে। ছবিটা অনেক বছর আগের, তখন আকাশ ক্লাস 9-এ পড়ে আর মায়েশা তখন ক্লাস 5-এ। সেদিন মায়েশার জন্মদিন ছিল। ডায়েরির অন্য সব পাতা উল্টাতে আকাশ এমন অনেক কিছু দেখতে পায় যেগুলো আকাশ ওকে দিয়েছিল। এসব দেখে আকাশ অনেকটা অবাক হয় আর অনেকটা কৌতূহল নিয়ে ডায়েরিটা খুলে প্রথম থেকে পড়তে থাকে। তোমার কি একটু অনুভব হয় না যে আমি তোমার সাথে একটু কথা বলার জন্য কতটা অপেক্ষা করে থাকি? মায়ের কত বকা শোনার পরেও আজকে শাড়ি পরেছিলাম, কিন্তু তুমি আমার দিকে ভালো করে তাকালেও না। আচ্ছা, তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা পছন্দ করি? আকাশ লেখাটার শেষে ওর নাম দেখে অনেকটা অবাক হয়। আকাশ যত ডায়েরিটা পড়তে থাকে তত অবাক হতে থাকে। আকাশের মায়েশার বয়সের গ্যাপটা প্রায় 4 বছরের। ছোটবেলাতে আকাশের বাবা মায়েশাকে বৌমা বৌমা বলে ডাকত। এটা শুনে ছোট্ট মায়েশা মুখ ভেঙচিয়ে বলতো, তোমার ওই মেন্টাল ছেলে আমি বিয়ে করব না। ছোটবেলা থেকে আকাশ অনেকটা চঞ্চল প্রকৃতির ছিল। সেদিন মায়েশা খুব কান্না করছিল। বাইরে বৃষ্টি হচ্ছে খুব। মায়েশা ওর বিড়ালটাকে সেই দুপুরের পর থেকে খুঁজে পাচ্ছে না। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ঈশার আজানের কিছুটা সময় আগে ওদের দরজাতে কেউ এসে টোকা দেয়। কবির উঠে দরজা খুলতেই দেখে আকাশ দাঁড়িয়ে আছে বাইরে, শীতে কাঁদছে। আর ওর গেঞ্জির নিচে মায়েশার হারিয়ে যাওয়া বিড়ালটা। বিড়ালটাকে দেখতে পেয়ে মায়েশা ছুটে চলে আসে আকাশের কাছে আর ওকে হাতে নিয়ে অনেক আদর করতে থাকে। তখনই কাঁপা কাঁপা গলায় আকাশ ওকে বলে, এবার খুশি তো? মায়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আকাশের প্রতি ভালো লাগাটা ওর শুরু হয় এখান থেকে। সময়ের সাথে সাথে ওর আকাশের প্রতি ভালো লাগাটা বাড়তে থাকে। বাবা মারা যাবার পর আকাশ খুব একা হয়ে পড়েছিল। মায়েশা চাইলেও এই ওদের বাড়িতে আসতে পারছিল না। মায়ের উপর রাগ হচ্ছিল ওর খুব। কয়েকদিন পর মায়ের কারাগার থেকে ছাড়া পেতেই মায়েশা আকাশকে দেখতে চলে আসে। দেখে লিটন ভাইয়ের সাথে বসে সকালের খাবার খাচ্ছে, যেটা দেখে ওর একটু ভালো লাগে। আকাশ যখন কাজ করে বাড়ি ফিরত তখন মায়েশা ওকে দেখতে আসতো, কথা বলতো, কিন্তু আকাশ ওর চাচা চাচির উপর রেগে থাকার জন্য ওর সাথে তেমন ভালো করে কথাই বলতো না। এতে ওর খুব খারাপ লাগতো। আকাশ ভাই শোনো না আমার কথাটা, একবার শোনো। মায়েশা আকাশের পেছন পেছন হাঁটছে আর এটা বলছে, দেখ মাইশা, আমি তোদের কারোর সাথে কথা বলতে চাই না আমি তোদের মতো স্বার্থপর লোকদের সাথে কোনো সম্পর্ক রাখতে। তাই ভালোভাবে বলছি, তুই চলে যা। আকাশের কথায় সেদিন মায়েশা খুব কষ্ট পেয়েছিল। সে তো কিছুই করেনি, যা করেছে ওর মা বাবা। তাহলে ওর সাথে কেন এমনটা হচ্ছে? সেদিন আকাশের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছিল। আকাশ ভালো রেজাল্ট করেছে এটা শুনে মায়েশা খুব খুশি হয়েছিল। স্কুল থেকে সোজা সেদিন আকাশের বাড়িতে চলে আসে। সন্ধ্যা পর্যন্ত আকাশের বাড়ির সামনে দাঁড়িয়েছিল ও, কিন্তু ওর দেখা পায়নি। মায়েশা স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখনই ও দেখে কিছুটা দূরে আকাশ একটা মেয়ের হাত ধরে হাঁটছে। সেটা দেখতে ওর পুরো পৃথিবীটা থমকে যায়। ও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, যাকে ও এত বছর ধরে ভালোবাসত তাকে আজ অন্য কারো হাতে হাত রেখে ঘুরতে দেখছে ও। ভেতরটা যেন জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছে ওর। নিজের অজান্তে কখন যে ওর চোখ পানিতে ভরে এলো ও নিজেই জানে না। রাত হয়ে গেছে। মায়েশা পড়ার টেবিলে চুপচাপ
হয়ে বসে আছে। বারবার আকাশ আর ওই মেয়েটার হাত ধরে থাকাটা মাথায় ভাসছে ওর। কেন জানি রাগ হতে থাকে আকাশের উপর। মায়েশা যতবার ওদের এত সাথে দেখেছি বিরক্তি আর রাগটা ততই বেড়েছে। এভাবে বেশ কয়েকদিন চলে যায়। মায়েশা ওর বান্ধবীদের সাথে কোচিং থেকে ফিরছিল, তখন ও মায়াকে দেখতে পায় অন্য একটা ছেলের সাথে ঘষা ঘষি করে হাঁটছে। মায়েশা হঠাৎ দাঁড়াতে ওর বান্ধবী বলে, কি রে দাঁড়িয়ে পড়লি কেন? চল। তুই যা, আমি একটু পরে আসছি। মায়ার সাথে থাকা ছেলেটা দোকানের ভেতর গেছে আর ও বাইরে দাঁড়ানো। মায়েশা মায়ার কাছে গিয়ে বলে, ডাবল টাইমিং, একদিকে আকাশ আর অন্যদিকে। মায়া একটু অবাক হয়ে বলে, কে তুমি? আর আকাশকে চিনলে কি করে? আমাকে চিনে তোমার কোনো লাভ নেই, তবে যেটা করেছো এটা ঠিক না। প্রথমত আমার থেকে আমার আকাশকে কেড়ে নিলে, আর এখন নতুন একটা ছেলের সাথে। ছি। তোমার আকাশ মানে? আমার আকাশ মানে আমার আকাশ। জানো, আমাদের মধ্যে সব কিছু হয়ে গেছে, সব কিছু মানে সব কিছু, কিন্তু হঠাৎ তুমি কোথা থেকে এসে ওরে আমার থেকে কেড়ে নিলে? অবাক হয়ে মায়েশার দিকে তাকাই। তুমি কি পাগল? সামান্য একটা রাজমিস্ত্রিও, তার সাথে এসব কেউ করে? আমি তো ক্লাসের পড়া দেখি নেওয়ার জন্য ওর সাথে ওই নাটকটা চালিয়ে যাচ্ছি। তা না হলে ওর মতো সামান্য একটা রাজমিস্ত্রির কাজ করার ছেলের সাথে আমি, প্রশ্নই আসে না। এখন তো ওর দরকার শেষ, কয়েকদিনের মধ্যে ব্রেকআপ করে নেব। তুমি চিন্তা করো না, তোমার আকাশ তোমারই থাকবে। মায়েশা সেদিন মায়ার এমন কথা শুনে খুব খুশি হয়েছিল। কয়েকদিন পরেই শুনে ওদের ব্রেকআপ হয়ে গেছে। মায়েশা যেই না সব কিছু গুছিয়ে ওকে ওর মনের কথাটা বলতে যাবে, ঠিক তখনই জানতে পারে আকাশ ওখান থেকে চলে গেছে। ডায়েরিটা শেষ দিকে এসে একটা কথা লিখেছে মায়েশা, কেন জানি ধীরে ধীরে সবার অপ্রিয় হয়ে যাচ্ছি। জানি না আমি খারাপ নাকি আমার ভাগ্যটাই খারাপ, তবে চিন্তা করো না, আমার গল্পে তুমি কখনো অপ্রিয় হবে না। পরিত্যক্ত একটা মিল বন্ধ হয়ে এভাবে পড়ে আছে বছরের পর বছর। গ্রামের অনেক ভেতরে এজন্য লোকদের চলাচল নেই বললেই চলে। ঠিপ ঠিপ করে আলো জ্বলছে। ওটা নিচের টেবিলের পাশ দিয়ে গোল করে বসে আছে কয়েকজন লোক। সবার মধ্যে একটাই পরিচিত মুখ, উনি হলেন আলিনুর স্যার। সামনে 25 তারিখ আমাদের পরীক্ষা দিন। আমরা প্রমাণ করে দেব আমরা কতটা ভয়ঙ্কর হতে পারি। আমাদের ভাইদের উপরে করা প্রতিটা আঘাতে বদলা আমরা ওই রশিদ খানের থেকে নিবই। এটা শুনতে সামনে বসা সবার মাথায় রাগ উঠে যায়, আর রাগে ওরা চিৎকার করতে থাকে। রশিদ খান এখানকার বর্তমান এমপি, সাথে আইনমন্ত্রী। আজ ওনার জন্য এখানে থাকা বড় একটা সন্ত্রাসী গোষ্ঠী জেলখানাতে। তাদেরই একজন হচ্ছে এই আলিনুর। পরের দিন মায়েশা প্রতিদিনের মতন আজকেও কলেজে যাচ্ছিল। তখনই হঠাৎ আকাশ এসে ওর সামনে দাঁড়ায়। আকাশকে এখানে দেখে মায়েশা প্রথমে অনেকটা অবাক হয়েছে, পরে নিজেকে সামলে নিয়ে বলে, তুই এখানে? আকাশও ডায়েরিটা উঁচু করে ধরে। এটা কি মায়েশা? মায়েশাও ডায়েরিটা আকাশের কাছে দেখতে ছো মেরে সেটা কেড়ে নেয়। এটা তোর কাছে কি করে গেল? গতকাল রাতে পুরো রুম খুঁজেও ও এটা পায়নি। চিন্তায় সারা রাত ঘুম হয়নি ওর। আকাশ আর মায়েশা সামনাসামনি দাঁড়িয়ে আছে। আকাশ বারবার জিজ্ঞেস করছে ডায়েরিতে সব লেখার মানে কি। কি জানিস তুই আমার সম্পর্কে? ঝড়ের রাতে বৃষ্টির মধ্যে একটা ছোট ছেলে আমার কান্না থামানোর জন্য বিড়াল খুঁজে এনেছিল। আমি না সেদিন ওর দিকে শুধু অবাক চোখে তাকিয়েছিলাম। সেদিন শুধু আমাদের বাড়িতে বিড়ালটা আসেনি, আমার জীবনেও কেউ এসেছিল। এরপর না আমি আর আমার ছিলাম না, যেও সেখানে আমি না ওর ছায়া হয়ে গিয়েছিলাম। আস্তে আস্তে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম এই পাগলামিকেই ভালোবাসা বলে। ও না আমার জীবনের সব থেকে মূল্যবান কিছু হয়ে গিয়েছিল, আর আমি ওর কেউ না। কিন্তু এসবের পরও আমি খুশি ছিলাম। ও অন্য একটা মেয়ের প্রেমে পড়ে। নিজের জীবনের সব থেকে দামি জিনিসটা অন্যের হয়ে যেতে দেখেছি আমি। মায়েশা আকাশের দিকে তাকায়, ওর চোখ বেয়ে পানি পড়ছে। তুই হয়তো ডায়েরিটা পড়ে সব কিছু জেনেছিস। আমি গিয়েছিলাম ওই মেয়েটার কাছে মিথ্যে বলে তোদের সম্পর্কটা ভাঙতে, কিন্তু গিয়ে দেখি ওই মেয়েটা নিজেই তোর সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি না সেদিন খুব খুশি হয়েছিলাম জানিস। ভেবেছিলাম পরীক্ষার পর তোকে আমার মনের কথাটা বলবো, তার আগে তুই চলে গেলি। এটুকু বলে মায়েশার সেখানে দাঁড়ালো না, ওখান থেকে হেঁটে চলে আসে। আকাশ মায়েশার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কলেজে মায়েশা মাথা নিচু করে বসে আছে। নীলা আর আরোহী বারবার কাল রাতের বলা কথার মানে জিজ্ঞেস করছে। ছেলেটা কে, নাম কি তার, সেটাই জানতে চাচ্ছে। তখনই ক্লাসে আকাশ এলো। ও আসতে সবাই উঠে দাঁড়িয়ে ওকে সম্মান জানায়, শুধুমাত্র মায়েশা বাদে। আকাশ পড়ানোর ফাঁকে ফাঁকে মায়েশার দিকে তাকাচ্ছে, কিন্তু ও এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। ক্লাস থেকে বের হয়ে আকাশের পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোন বের করে দেখে রাসেল ওকে কল করেছে। শুনছি। ফোনের ওপাশ থেকে রাসেল বলে, স্যার আপনার ধারণাটাই ঠিক, ওরা এমনটাই প্ল্যান করছে। আর এই কলেজের কয়েকজন সেটার সাথে জড়িত, শুনেছি ওদের গ্রুপে একটা মেয়েও আছে। আকাশ কলটা কেটে দেয় আর অবাক ভাবতে থাকে, মেয়েরা কি কাউকে মারতে পারে?
তখনই আকাশের চোখ পড়ে ক্লাসের ভেতরে মায়েশার দিকে। রেগে বোম হয়ে নীলাকে বলছে, আরেকবার জিজ্ঞাসা করে দেখ, সত্যি বলছি মেরে একেবারে বালি চাপা দিয়ে দিব তোকে। এটা শুনতে আকাশ বলে, অবশ্যই মারতে পারে। আরে আকাশ সাহেব, এখানে দাঁড়িয়ে কেন? পেছন থেকে তুলি ম্যাম এসে হেসে আকাশকে এটা বলল। বাড়ি থেকে কল এসেছিল তাই। আকাশের কণ্ঠ কানে আসতেই মায়েশা জানলা দিয়ে বাইরে তাকে আর দেখে আকাশ আর তুলি ম্যাম পাশাপাশি হেঁটে চলে যাচ্ছে। সেটা দেখে মায়েশা কেন জানি খারাপ লাগে। প্রত্যেক মানুষ তার জীবনে কোনো না কোনো যুদ্ধ ঠিকই করে, কিন্তু যখন যুদ্ধটা তার নিজেকে নিয়ে, তখন হয়তো সে হেরে যায়, না হলে সে এমন কোথাও নিজেকে প্রতিষ্ঠিত করে যেটা ওকে নিয়ে কেউ কল্পনাও করেনি। কলেজের অনুষ্ঠানের বাকি মাত্র একদিন। আলিনুর ও সকল লোকদের একটা করে অস্ত্র ধরিয়ে দিয়েছে, সাথে একটা ব্যাগ দিয়েছে, সেখানে বোমা সহ আরও কিছু জিনিস আছে। রাতে আকাশ একটা টং চায়ের দোকানে বসে চা খাচ্ছে, তখন রাসেলের ফোন আসে ওর কাছে। বল স্যার, আমরা একজনকে পেয়েছি অস্ত্র সহ। একটা লোককে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখটা কালো কাপড় দিয়ে ঢাকা। আকাশ সেখানে আসে, চেয়ার নিয়ে লোকটার সামনে বসে পড়ে আর ইশারায় লোকটার মুখ থেকে কাপড়টা সরাতে বলে। রাসেল এসে কাপড় সরিয়ে দেয়। লোকটার চেহারা দেখতে আকাশ হেসে ওঠে। আরে শালা, এটা তো কলেজের প্রফেসর আলিনুর সাহেব। আলিনুর স্যার আকাশকে দেখে অনেকটাই অবাক হয়। মুখে টেপ মারা থাকায় কিছু বলতে পারছে না। আকাশ টেপ খুলতে উনি বলে, কে তুই? আমাকে এখানে ধরে আনার সাহস কি করে হয় তোদের? জানিস আমি কে? আকাশ বলে, কেন আপনি জানেন না আপনি কে? আলিনুর রেগে বলে, ভালোভাবে বলছি আমায় ছেড়ে দে, না হলে কিন্তু একটু বাঁচতে পারবি না তোরা। আকাশ ওর কাছে থাকা পিস্তলটা বের করতে আলিনুর একটু অবাক হয় আর হাসতে হাসতে বলে, ভয় দেখাচ্ছিস আমাকে? আলিনুর কথা শেষ করতে আকাশ ওনার হাঁটুতে একটা গুলি করে দেয় আর উনি ব্যথায় চিৎকার করে ওঠে। কাজের কথা বল, কালকে তোদের কি প্ল্যান? আলিনুর কিছু বলে না। আকাশ ওর অন্য হাঁটুতে আরেকটা গুলি করে দেয়। তারপরেও ও নিজের মুখ খোলে না। একে একে ওর হাত পায়ের সব নখ তুলে ব্যথায় ছটফট করছে, তাও কিচ্ছু বলছে না, খালি হাসছে আর একটাই কথা বলে, আমি মরে গেলেও কালকে প্ল্যান চেঞ্জ হবে না। আকাশ রাসেলকে ডাকে আর জোরে জোরে বলে, যা ওর পরিবারের যে যে আছে সব কটাকে মেরে দিয়ে আয়, আর মনে রাখবি সবাইকে এতটা কষ্ট দিবি যাতে ওরা মরার জন্য তোর কাছে ভিক্ষা চায়। এটা শুনে রক্তাক্ত আলিনুর একটু ঘাবড়ে যায়। দেখে রাসেল চলে যাচ্ছে, তখনও বলে, না তোরা এমনটা করিস না, আমাকে মেরে ফেলো না, আমার পরিবারকে ছেড়ে দে, ওরা তো নির্দোষ। সে শোনে কার কথা? রাসেল যখন রুম থেকে বেরিয়ে যাবে তখন আলিনুর চিৎকার করে বলে ওঠে, আমি সব বলবো, সব বলছি। আজ কলেজের অনুষ্ঠান, অনেক বড় করে করা হচ্ছে এটা, আর কিছু সময়ের মধ্যে প্রধান অতিথি চলে আসবে। মায়েশা সহ ওর বান্ধবীরা আজকে শাড়ি পরেছে। সেদিনও আরোহী আর নীলাকে আকাশের ব্যাপারে সব বলে দিয়েছে, যেটা শুনে আরোহীরা সে কী কান্না, তবে অবশেষে বলেছে, যা স্যার রে তোরে দিয়ে দিলাম। মায়েশা মুখ সিটকে বলে, দরকার নেই। মায়েশা স্টেজের দিকে আসছিল, তখন হঠাৎ ওর চোখ যায় স্টেজ থেকে কিছুটা দূরে পেছনে গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা আকাশের দিকে। ওর সামনে দিয়ে ব্যাগ ঘাড়ে একজন আসতেই আকাশ হঠাৎ ওর গলা চেপে ধরে। এটা দেখতে যেন মায়েশা অনেক অবাক হয়ে যায়। আকাশকে নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে এদিকে চলে আসে আর দেখে লোকটা মাটিতে পড়ে আছে আর আকাশ ওর ব্যাগ চেক করছে। হঠাৎ কারো পায়ের শব্দ শুনে আকাশ ওর কাছে থাকা পিস্তল বের করে সেদিকে তাক করে। সামনে মায়েশাকে অবাক হয়ে বলে, তুই এখানে? মায়েশা একবার আকাশের হাতের দিকে তাকায় আর একবার নিচে পড়ে থাকা ছেলেটার দিকে, আর যেই না ভয়ে চিৎকার দিতে যাবে তার আগেই আকাশ গিয়ে ওর মুখটা চেপে ধরে। কিছু সময়ের পর, দেখ আমি তোর মুখ ছেড়ে দিচ্ছি, তুই একদম চিৎকার করবি না। আকাশ ওকে ছেড়ে দিতেই ও বলে, তুই লোকটাকে মেরেছিস, তার মানে তুই একজন খুনি, তোর কাছে পিস্তল আছে, তুই মানুষ খুন করেছিস। আকাশ মায়েশার কাছে চলে এসে বলে, শান্ত হো, ও মারা যায়নি, জাস্ট অজ্ঞান হয়ে আছে। তখনই রাসেল সেখানে চলে আসে আর মায়েশাকে না দেখিয়ে বলে, স্যার সব কটাকে ধরে ফেলছি, ওই মেয়েটাকে কোথায় পাচ্ছি না। তখনই ওর চোখ পড়ে মায়েশার দিকে। মায়েশা বলে ওঠে, মেয়ে মানে তোরা মেয়ে ধরিস, তার মানে পাচারকারী, তুই এতটা খারাপ হয়ে গেলে কি করে? আকাশ ওর কপাল চাপড়াতে থাকে। ও ওর একটা আইডি কার্ড বের করে মায়েশার হাতে ধরিয়ে দেয়। মায়েশা কার্ডে দেখে আকাশ আসলে একটা আন্ডার কভার গোয়েন্দা অফিসার। এটা দেখে তো ও আরও অবাক হয়ে আকাশের দিকে তাকায়। অনুষ্ঠানের প্রধান অতিথি রশিদ খান চলে এসেছে। সবাই তাকে অনেক সুন্দর করে অভিনন্দন জানাচ্ছে। মায়েশা ওর বান্ধবীদের সাথে করে সামনে চেয়ারে বসে আছে, তখনই ওর চোখ পড়ে মায়ার দিকে। রশিদ খানের সাথে সেও এসেছে। এটা দেখেও আকাশের দিকে তাকায়।
আকাশ স্টেজ থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সব দিকে নজর রাখছে। কিছু সময় পরে রশিদ খান নিজের বক্তব্য দেওয়ার জন্য মাইকের কাছে গেলেন। তখনই আকাশ দেখতে পায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে একজন কালো বোরকা পরে আছে। সে রশিদ খানের দিকে বন্দুক তাক করেছে। গতকাল আলিনুর বলেছে, সবাই জানে এসব কিছু আমারই প্ল্যান, কিন্তু আমার ওপরে একজন আছে, আর সেটা হচ্ছে তুলি। আকাশ স্টেজের দিকে দৌড়াতে থাকে। গার্ডেরা আকাশকে এমন করতে দেখে অনেকটা অবাক হয়ে যায়। সাথে সেখানে সবার সাথে বসা মায়া আকাশকে এখানে নতুন রূপে দেখে অবাক হয়। বোরকার পেছন থেকে তুলি গুলি চালিয়ে দেয়। আকাশ দৌড়ে গিয়ে রশিদের সামনে দাঁড়িয়ে পড়ে। এতে গুলিটা এসে আকাশের পিঠে লাগে। এ ঘটনা সেখানে থাকা সবাই হাঁ হয়ে যায়। রাসেলেরা গিয়ে তুলিকে ধরে ফেলে। গার্ডেরা গিয়ে রশিদকে ধরে তুলে। সাথে আকাশকে বুলেট প্রুফ জ্যাকেট পরা থাকা ওর তেমন কিছুই হয়নি। আপনি ঠিক আছেন তো স্যার? রশিদ মাথা নাড়ে। রশিদ খান বলে, আবারও তোমার জন্য বেঁচে গেলাম। সকল স্যারেরা সেখানে চলে এসেছে। কিছু সময় পরে সবকিছু শান্ত হলে রশিদ মাইক নিয়ে বলতে থাকে, আকাশ কত বড় একজন অফিসার, শুধুমাত্র ওনার কথাই এখানে এসেছে। প্রিন্সিপাল স্যার আগে থেকেই আকাশের পরিচয় জানত। আকাশের আসল পরিচয় জানতে পেরে সেখানে থাকা মায়ার মুখটা কেমন হয়ে গেল। বাড়িতে টিভিতে কবির তালুকদার এটা দেখছিল। উনি তবুরা বেগমকে ডেকে টিভি দেখতে বলেন। সেটা দেখতে ওনার চোখ বড় বড় হয়ে যায়। লিটন ভাইয়া রিক্সা চালিয়ে বাড়িতে আসছিল। একজন ওনাকে এটা বলতে ও হাসতে থাকে, কারণ আকাশ ওনাকে আগেই এটা বলেছিল। কয়েকদিন পর মায়েশা আজকে সুন্দর করে শাড়ি পরেছে। আকাশ ওর পাশেই হাঁটছে। গতকাল আকাশ ওকে বলেছিল কি ওর সাথে ডেটে যাবে। মায়েশা এটা শুনে একটু ভেবে হ্যাঁ বলে দেয়। মায়েশা ওর চুল ঠিক করতে করতে বলে, আমাকে খুব সুন্দর লাগছে, তাই না? আকাশ ওর দিকে তাকিয়ে বলে, তুই সুন্দর হলে আমি তো ইংল্যান্ডের মহারাজ। মায়েশা মুখ কালো করে বলে, মিথ্যে মিথ্যে তো একটু প্রশংসাও করতে পারো। ঠিক আছে, করার দরকার নেই। এমনিতে তো সবাই হাঁ হয়ে তাকিয়ে থাকবে। আমি না ঠিক বুঝি না, এত সুন্দর আর কিউট আমি কি করে হলাম। এটা বলে মুখ এমন অমন করে বাঁকাতে থাকে। আকাশকে এমন করতে দেখে বলে, দূর যাবই না তোর সাথে। আকাশ এখান থেকে চলে যেতে থাকে আর মায়েশা ওর পেছন পেছন ছুটতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই সম্পূর্ণ গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।